আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে চ্যাপ্টার 3 অর্থাৎ ফোর্স। তো চলো ফার্স্ট টপিক কি আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে জড়তা। তো জড়তার সংজ্ঞা মানে জড়তা কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে নিউটনের প্রথম সূত্রটা। তো নিউটন প্রথম সূত্রে কি বলছে? তো তিনি বলছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এটার মানে কি আসলে দেখো তোমরা। প্রথমে আমি যদি এখানে কিন্তু নিউটনের প্রথম সূত্রে দুইটা অংশ আছে। একটা হচ্ছে ফার্স্ট অংশ, যেটা এই যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তো এইটা একটা আছে, এইটা একটা পার্ট আছে। আর দ্বিতীয় পার্ট হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল কি হবে? সমবেগে চলতে থাকবে। তো এই যে দুইটা যে পার্ট আছে, এই দুইটা পার্টের তুমি ফার্স্ট পার্টটা দেখো কি বলছে যে বল প্রয়োগ যদি না করো তো স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। তো ধরো হচ্ছে আমি এটা হচ্ছে আমার একটা টেবিল। তো আমি এই টেবিলে যদি আমি একটা বই রেখে দেই, এই যে টেবিলটা আর বইটা যাই বলো না কেন, এই পুরাটাকে আমি যদি কোনো বল প্রয়োগ না করি বা আমি ধাক্কা না দেই, এটা কি হবে? সবসময় মানে চিরকাল এটা স্থির থাকতো না। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টটা। তো শুধু এটা না, আরও তুমি যদি ধরো এখানে একটা গাড়ি আছে, ওকে? তো এই গাড়িটা কি আছে? স্থির আছে, স্থির অবস্থায় আছে। তো এই গাড়িটাকে তুমি যদি বল প্রয়োগ না করো তো এ তো চিরকাল স্থির থাকবে, তাই না? যেহেতু তুমি এখানে কি দিচ্ছ না, কোনো ফোর্স দিচ্ছ না, কোনো বল দিচ্ছ না, তাহলে তো এই চিরকাল কি থাকবে? স্থির থাকবে, নিশ্চয়ই থাকবে। কিন্তু দেখো একটা জিনিস, সেকেন্ড যে পার্টটা, ফার্স্ট পার্টটা আমরা বিশ্বাস করছি, কিন্তু সেকেন্ড পার্টটা দেখো। সেকেন্ড পার্টটা বলছে যে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো তুমি ধরো তো এটা একটা তল। তো এখানে তুমি ধরো একটা কিছু রেখেছো, এইটাকে তুমি একটা ধাক্কা দিচ্ছ, ঠিক আছে? এখন ধাক্কা দিচ্ছ, এই কিন্তু ধরো সমবেগে চলতেছে, ঠিক আছে? সমবেগে যাচ্ছিল, বেগ ছিল কত? ধরো 2 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে? এই যে বস্তুটা মানে ধরো এটা একটা বল, তো এই বলটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। কিন্তু তুমি দেখো এই বলটা কি সারা জীবন এরকম চলতে থাকবে? আসলে বাস্তবে কি হয়, এই বলটা কিন্তু সারা জীবন চলে না। এই বলটা এক পর্যায়ে এসে কি হয়? থেমে যায়। এর মানে নিশ্চয়ই এই বলটা, নিউটনের সূত্রটা যদি সত্য হতে হয়, তাহলে এই বলটার কি হবে? সারা জীবন চলতে থাকবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই বলটা থেমে যায় কেন? নিশ্চয়ই এই বলটার ঘর্ষণ বলের জন্য থেমে যায়, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে বাতাসের বাধার জন্য থেমে যায়, এটাও একটা কি ঘর্ষণ বল। আরও কারণ হতে পারে তোমার তলটা মসৃণ ছিল না, ওটাও তো ঘর্ষণ বল। এর মানে যদি ঘর্ষণ না থাকতো বা কোনো বাধা না থাকতো, বা ধরো তোমার এই বলটা, তোমার এখানে একটা বড় দেওয়াল ছিল, এই দেওয়ালে আটকে থেমে গেছে, এটাও কিন্তু একটা বাধা। তো এরকম যদি বাধা না থাকতো তাহলে কি হতো? এই যে বলটা সমবেগে যাচ্ছিল, যে এই বলটা কি হতো? আস্তে আস্তে কি হতো? সমবেগে চলতেই থাকতো। এক্স্যাক্টলি নিউটন এটাই বলছে যে বাহ্যিক বল যদি আমরা বাইরে থেকে প্রয়োগ না করি তাইলে এটা চিরকাল সমবেগে চলতে থাকতো। তো ফার্স্ট সূত্রের আমরা ব্যাখ্যাটা দেখলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা নিউটনের প্রথম সূত্রটা বুঝলাম, এখন আমরা শিখবো হচ্ছে জড়তা। তো এখন অ্যাকচুয়ালি জড়তাটা হচ্ছে নিউটনের প্রথম যে সূত্রটা, এটা থেকেই জড়তার ধারণা পাওয়া যায়, প্রথম সূত্র থেকেই, ঠিক আছে? এখন জড়তা কাকে বলে? তো ধরো একটা স্থির বস্তু স্থির আছে, তো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা। আবার একটা গতিশীল বস্তু, ধরো একটা গাড়ি বা একটা কেউ, ধরো তুমি দৌড়াচ্ছিলা, ওই যে গতিশীল যে বস্তু বা আমি যেই হোক না কেন, ওই যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, ওইটাকেই কি বলে? জড়তা বলে। তো আমি যদি এটা বুঝাই বলি, ধরো ফ্যানের এক্সাম্পলটা দেয়, তো ফ্যানটা যখন তুমি অন করো তখন কিন্তু ও শুরুতেই জোরে জোরে ঘুরে না, তখন কিন্তু আস্তে আস্তে ঘুরতে থাকে। মানে ও হচ্ছে শুরুতেও স্থির ছিল না, তো ও স্থির থাকতে চায়, যার জন্য শুরুতেই তোমার ধুম করে ঘোরা শুরু করে না। তো আবার কি, যখন তুমি ফ্যানের সুইচটা অফ করো তখন কি হয়? ওইটা আস্তে আবার কি ওই ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অফ হয়। এর মানে ওর যে ঘোরার যে একটা প্রবণতা রয়েই গেছে, যে ও সে ঘুরতেছিল, মানে গতিশীল থাকতেছিল। তো এইটাই আসলে জড়তা। এখন জড়তার সংজ্ঞা যদি আমি লিখি তাহলে দেখো কি হবে? বল প্রয়োগ না করলে তো দেখো এটা সংজ্ঞাটা দাঁড়ায় যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির ও গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। তো ধরো এটার একদম বাস্তব একটা উদাহরণ যদি তুমি বলো, সেটা কি? সেটা তুমি যখন, আমরা নিশ্চয়ই প্রতিদিন আমরা ট্রাভেল করি, তো দেখো ধরো আমরা যখন বাসে যাই, তো বাস বলো বা মোটরসাইকেল বলো, যেটাই বলো,
তো তখন আমরা যখন সিটে বসে থাকি, তো ধরো বাসটা প্রথমে কি ছিল, স্থির ছিল, মানে সে চলতেছিল না। তো এখন আমি কি হয়েছে, সিটে বসে আছি। এখন বাসটা ধরো হঠাৎ করে কি হয়েছে, চালানো শুরু করছে, মানে আমরা কিন্তু স্থির ছিলাম। তো বাসটা যখন হঠাৎ করে চালাই তখন আমরা কি করি, পেছনের দিকে এমনি ঝুঁকে পড়ি, তাই না? আবার বাসটা যখন ব্রেক করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এটার কারণটা কি? তো ধরো এইটার মেন কারণ হচ্ছে জড়তা। এখন কেন জড়তা? তুমি একটা জিনিস চিন্তা করো যে যখন আমরা বসে থাকি তখন আমাদের নিচের পাশটা কি হয়, সিটের সাথে লাগানো থাকে না? হ্যাঁ, অবশ্যই সিটের সাথে লাগানো থাকে। আর উপরের সাইডটা কি, আমরা সিটের সাথে থাকে না, মানে আমরা সোজা হয়ে বসে থাকি। তো আমাদের যে পাশটা সিটের সাথে লাগানো থাকে, মানে আমাদের নিচের পাশটা সিটের সাথে লাগানো থাকে, রাইট? তো নিচের পাশটা কি হয়, বাস যখন চলতে শুরু করে তারাও চলতে শুরু করে। কিন্তু ওই যে আমি স্থির আছি, তাই না? আমার উপরের পাশটা কিন্তু এখন স্থির থাকতে চায়। মানে বাস ধরো হচ্ছে চালানো শুরু করছে হঠাৎ করে গাড়িটা, কিন্তু আমার যে উপরের পাশটা সে তো স্থির থাকতে চায়, কারণ সে তো বসেছিল। কিন্তু যখন বাস চালানো শুরু করে তখন কি হয়, আমার নিচের বডিটাও চলে যায়, এভাবে চলে যাইতে থাকে। আবার আমার উপরের পাশটা মানে ও তো স্থির থাকতে চায়, যেখানে ছিল ওখানেই থাকতে চায়। যার জন্য সে কি করে, পিছনের দিকে আবার ঝুঁকে পড়ে। মানে অ্যাকচুয়ালিও পিছনের দিকে ঝুঁকে পড়ে না, ও ওখানে থাকতে চায়। আমার এই নিচেরটা যে চলে যাচ্ছে, যার জন্য ও এভাবে পিছনের দিকে ঝুঁকে পড়ে। তো সেম কাহিনী। তো যখন একটা বাস চলতেছে, ধরো বাস হঠাৎ করে ব্রেক করছে, ব্রেক করলে তোমার সিটের সাথে যে অংশটা লাগানো ছিল সেটা তার কিছু হয় না, কিন্তু আমাদের বডিটা কি হয়, সামনের দিকে এইভাবে ঝুঁকে পড়ে, তাই না? কেন ঝুঁকে পড়ে? কারণ কি, আমরা হচ্ছে আমাদের বডিটা যখন বাস চলতেছিল তখন হচ্ছে গতিশীল হয়ে গেছিল। মানে আমাদের বডিটা তখন কি হয়েছিল, সামনের দিকে, মানে সবসময় কি বাসটা চলতেই আছে, ওর অভ্যাস হয়ে গেছিল যে চলতেই আছে, মানে উপরের সাইডটা। কিন্তু যখন বাসটা ব্রেক করে থেমে গেছে, ওর ওটা খেয়াল থাকে না। তখন কি হয়, তখন ওই নিচের অংশটা যেটা সিটের সাথে লাগানো ছিল ওটা ঠিকই থেমে গেছে, বাট সামনের যে অংশটা, ওই যে চলতেছিল, গতিশীল ছিল, ওইটার সাথে সাথে সেও আমাদের সামনের দিকে ঝুঁকে পড়ে। এক্স্যাক্টলি এটাই কি, জড়তা। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা টপিক 2, অর্থাৎ ভর। এখন কি, ভর কাকে বলে? আমি প্রথম শব্দটা মুছে দেই। ওকে, টপিক 2তে কি আছে, ভর। তো এখন দেখো ভর আসলে কি। ভর হচ্ছে জড়তার পরিমাণ। মানে কথাটা কেমন লাগলো না, ভর হচ্ছে জড়তার পরিমাপ, এটা কেমন লাগলো না? অ্যাকচুয়ালি ভর আসলেই জড়তার পরিমাপ। কেন? তো তুমি এখন জিনিস চিন্তা করো, তুমি যে সিটে বসেছিলে, ধরো তুমি এই সিটে অনেক মোটা একটা লোক বসেছিল, এখানে বসেছিল। তো তুমি হচ্ছে ঠিক তার সাইডে ধরো বসেছিলা, আর তুমি ধরো তার পেছনের সিটে বসছো, এক্স্যাক্টলি এখানে তুমি বসছো। তো ধরো সে হচ্ছে কি তুমি ধরো অনেক রোগা পাতলা, তুমি এখানে বসছো। এখন দেখো ওই লোকটা হচ্ছে কি মোটা, তাই না? ওই লোকটা কি মোটা মানে কি, মোটা মানে ওর ভর বেশি, ওর ওজন বেশি, ওর ভর বেশি। অ্যাকচুয়ালি ওর ভর বেশি, ধরো ওর 102 কেজি ধরি, অনেক মোটাও, ঠিক আছে? পেট দেখলে বুঝতে পারবা। এখন হচ্ছে দেখো যে মেয়েটা আছে সে চিকন অনেক, ওর ভর ধরো কত কেজি, ধরো 48 কেজি। আমরা যে বলতেছি যে ভর হচ্ছে জড়তার পরিমাপ, কেন বলতেছি? এখন তোমরাই বলতে পারবা যে জড়তা আসলে কার বেশি। দেখো, এর বেশি নাকি এর বেশি? অবশ্যই যে যার ভর বেশি তার জড়তা বেশি। কেন? কারণ তার উঠতে কষ্ট হবে, তার উঠতে অনেক টাইম লাগবে। এটা তুমি এটা নিয়েও ভাবতে পারো যে যার ভর বেশি, যে বেশি মোটা বা যে জিনিসটা বেশি ভারী, তার জড়তাও বেশি, সে ওখানে বেশিক্ষণ থাকতে চায়। আর যারা চিকন পাতলা তারা সহজেই কি করে, উঠে যেতে পারে, বসতে পারে। তো কি জড়তা কার বেশি? এটার বেশি, আর এটার কি জড়তা কম। তো দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, যখন কিভাবে বুঝবা, তো যখন তোমার ড্রাইভার যখন ব্রেক, ধরো এটা হচ্ছে গাড়িটা চলতেছিল, তো যখন ব্রেক করলো তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়বো না? যেহেতু, তো কে বেশি সামনের দিকে ঝুঁকে পড়বে? অবশ্যই যে চিকন সে বেশি সামনের দিকে চলে যাবে, একদম সামনে সিটের ধরো এর মাথায় এখানে যে বাড়ি খাবে, এখানে যে। আর যে মোটা সে বেশি নড়বে না, সে জাস্ট অল্প একটু সামনের দিকে ঝুঁকবে। বাট যে চিকন ছিল সে মারাত্মকভাবে, এখানে ধরো ড্রাইভার হুট করে একদম ব্রেকটা চাপছে, তখন এই করবে কি, সিটের সাথে যে মাথাটা বাড়ি খাবে। কিন্তু যে মোটা ছিল সে কিন্তু জায়গা থেকে নড়বে না। মানে এটা থেকে বোঝা যায় যে জড়তা কার বেশি, যার ভর বেশি তার জড়তা বেশি। তো এটাই আসলে ভরের, মানে জড়তার সাথে ভরের সম্পর্ক। তো ভর আসলে কিসের পরিমাপ? ভর এক্স্যাক্টলি জড়তার পরিমাপ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কোনো কিছুর জড়তা যদি বেশি হয় অবশ্যই তার ভরও বেশি হবে। তো
তো নিশ্চয়ই এই লোকটার জড়তা বেশি, তো যার জন্য ও কি বেশি মোটা, ঠিক আছে, যার জন্য ওর ভরও কি হয়েছে, বেশি হয়েছে। দেখো 102 কেজি, আর ওর ভর কত, ওর জড়তা কম, ওর ভরও কম, ওর 48 কেজি মাত্র। তো এটাই আসলে ভর। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা থার্ড টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বল। আমাদের আসলে এই টপিক 3 আসলে মেন, কারণ কি আমাদের এই চ্যাপ্টারটার নামই কি বল। প্রথমেই তোমার বলকে দুই ভাগে ভাগ করছে। দুই ভাগে কি কি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। তাহলে কি কি, একটা হচ্ছে স্পর্শ বল, একটা অস্পর্শ বল। এখন আসো স্পর্শ বল কি আর অস্পর্শ বল কি। তো এখান থেকে বোঝা যায় আসলে স্পর্শ বল মানে যেটা আমরা স্পর্শ করি, মানে স্পর্শ করতে পারি সেটা। যেমন হচ্ছে তুমি ধরো তোমার একটা ব্লক আছে, বড় একটা বক্স আছে, তুমি ওটাকে আস্তে আস্তে ধাক্কা দিতেছো, বা তোমার বাসায় যে টেবিলটা তুমি এক কোণা থেকে এক সাইডে নিতেছো, তো ওটা তুমি জোরে ফোর্স দিয়ে এই সাইড থেকে ওই সাইডে নিচ্ছ, তো এটা তোমার স্পর্শ বল। বুঝতেই পারতেছো এটা কি স্পর্শ বল। আরো বল আছে স্পর্শ বল, অনেক এক্সাম্পল আছে। যেমন হচ্ছে তুমি কাউকে ধাক্কা দিলা, এটাও স্পর্শ বল, তাই না? আবার তুমি কিছু উঠালা, ধরো আমি এটা মার্কারের আমি পেনটা খুলবো, তো নিশ্চয়ই আমি এটাকে টাচ করে আমি টান দিয়ে খুলতেছি, তো এটা আমার অবশ্যই স্পর্শ বলের ভিতর পড়ে। তো এখন আসো কি অস্পর্শ বল কি। তো অস্পর্শ বল মানে কি, যেটা স্পর্শ বল না সেটাই অস্পর্শ বল। তো পৃথিবীতে তো অস্পর্শ বল আসলে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা মানে গ্র্যাভিটি যেটা। এমন কি তুমি একটা জিনিস দেখো, ধরো এটা হচ্ছে তো পৃথিবীর উপরেই তো আমরা থাকি, বসবাস করি। তো পৃথিবীর উপরে ধরো এখানে একটা বিল্ডিং আছে কারো, তো এই বিল্ডিং এর উপর থেকে একটা বল পড়তেছে। এই যে বলটা পড়তেছে নিচের দিকে, দেখো তো তুমি পৃথিবী আর ও কি স্পর্শে আছে, স্পর্শ অবস্থায় আছে না? তো নাই, কিন্তু ও কিন্তু ঠিকই পৃথিবীকে আকর্ষণ করে কি করতেছে, পৃথিবীর দিকে ওর একটা বল কাজ করতেছে, রাইট? এই বলটাই আসলে অস্পর্শ বল। এই যে ধরো আমি এই যে এলিটা আমি ধরো এখানে ফেলতেছি, তো এই বলটাই কি স্পর্শ বল হয়েছে না? তো এটা জাস্ট আমি ফেললাম, নিচের দিকে পড়তেছে, মানে এই বলের জন্য কোনো টাচ করা লাগতেছে না, তো এটাই আসলে কি অস্পর্শ বল। তো তুমি আরো বড় একটা উদাহরণ দিতে পারো, সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে লোহা, এটা লোহার একটা বার, আর এটা ধরো একটা বড় একটা চুম্বক। তো ওদের ভিতর কি কোনো টাচ করছে? টাচ করে নাই তো, কিন্তু ওদের ভিতর একটা বল কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। তো ওইটাই কি অস্পর্শ বল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বলের প্রথমে আছে স্পর্শ বল, অস্পর্শ বল। তো স্পর্শ বল কি, অস্পর্শ বল কি। তো এইবার আসো, শুধু এইটা না, বলের শুধু এই দুইটা বলেই শেষ হয়ে যায় নাই। বল আসলে পৃথিবীতে যত প্রকারই থাক না কেন, তো সব বলের ভেতরে মানে মেনলি 4টা বল থেকে আসছে। মানে যত বলই তুমি বলো না কেন, তো ধরো ধাক্কা দিতেছো, টানতেছো, উঠাচ্ছ কিছু, বা তুমি ছুঁড়ে মারতেছো, সব কিছুর উপর ভিত্তি করে তোমার বলকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে হচ্ছে তোমার মৌলিক বল বলা হয়। তো মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। দেখো আমি যদি লিখি, ওকে, তাহলে বলের কয়টা টার্ম আছে? মহাকর্ষ বল আছে, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এখন আসো এদের ভিতর সবথেকে স্ট্রং কে, মানে 4টা বল এদের ভিতর সবথেকে শক্তিশালী কে? সবথেকে শক্তিশালী একদম যে সবল, সেই মনে রাখবা, এটা একদম ইজি মনে রাখা। এ সবথেকে স্ট্রং, ওকে, এটা হচ্ছে সবথেকে স্ট্রং। এবার নাম্বার 2 কে? নাম্বার 2 হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, ওকে, কে? এটা হচ্ছে নাম্বার 2, মানে সবথেকে শক্তিশালী ও, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। 3 নম্বরে কি দুর্বল নিউক্লিয় বল, আর 4 নম্বরে কি মহাকর্ষ বল। ঠিক আছে, তো ফার্স্টে কি মহাকর্ষ বল। দেখো মহাকর্ষ বলের সবথেকে বড় উদাহরণ হচ্ছে, দেখো সূর্য, তারকা, গ্রহ, আমরা জানি এগুলো কি একটা সাপেক্ষে একটা কি, সবসময় ওরা কি করে, ঘুরতে থাকে না? তো দেখো সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, এটা হচ্ছে মহাকর্ষ বল, ওকে। আর পৃথিবীকে ঘুরে কি ঘুরে, চাঁদ ঘুরে, এটা তো আমরা জানি, তাই না, যে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে। তো এটাও আসলে মহাকর্ষ বলের জন্যই হয়। মূলত মহাকর্ষ বল হচ্ছে গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মহাকর্ষ বল। এবার আসো তড়িৎচুম্বকীয় বল কি। তড়িৎচুম্বকীয় বলের সবথেকে একটা মজার ইন্টারেস্টিং উদাহরণ হচ্ছে, ধরো তুমি একটা জিনিস চিন্তা করো যে তড়িৎচুম্বকীয় বল এতটাই স্ট্রং যে ধরো আমরা হচ্ছে কি করছি, একটা চিরুনি নিয়েছি, চিরুনি নিয়ে আমরা চুলে একটু এইভাবে অনেকক্ষণ ধরে আছিয়ে তারপর কিছু ছোট ছোট কাগজের টুকরা নিয়েছি, যেগুলো আমরা রাখছি, ধরো টেবিলের উপর রাখছি। তো চিরুনিটা কি হয়, যখন আমি চুল দিয়ে ঘষি, ওটার ভিতর তড়িৎচুম্বকে একটা বল কাজ করে, যার জন্য হচ্ছে কি হয়,
তোমার এই যে যে কাগজের টুকরাগুলো তুমি রাখছিলা এগুলোকে আকর্ষণ করতে থাকে। মানে তুমি যখন কাগজের টুকরাটা ধরবা, চিরুনির কাছে ধরবা, তখন দেখবা যে কাগজের টুকরাটা চিরুনির কাছে লাফ দিয়ে চলে যাচ্ছে। চিন্তা করো এরকম যে ধরো এটা হচ্ছে তোমার এখানে কিছু কাগজের টুকরা নিচ্ছ, এটা এই যে ছেঁড়া ছেঁড়া, তো এইখানে তুমি চিরুনিটা রাখছো, ওকে? তো তুমি দেখতে পারবা যে চিরুনিটা তুমি এখানে ধরার সাথে ওরা লাফ দিতেছে উপরে চিরুনির সাথে যে লেগে যাচ্ছে। ধরো এটা এখানে যে চিরুনির সাথে যে কি হচ্ছে লেগে যাচ্ছে, কিছুক্ষণের জন্য লেগে যাচ্ছে। আবার এটা তড়িৎ চুম্বকীয় বল কিন্তু তোমার এই সামান্য একটা কাগজকে কি করতেছে, সামনের দিকে মানে উপরের দিকে উঠাচ্ছে। মানে ওদের এটা কিন্তু অস্পর্শ বল, তোমরা যেটা শিখলে অস্পর্শ বল। তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের থেকেও স্ট্রং। কেন স্ট্রং? কারণ কি তুমি দেখো এই কাগজের টুকরাটা যখন নিচে ছিল তখন কি নিচের দিকে গ্র্যাভিটিতে 9.8 নিচের দিকে টানতেছিল, কিন্তু ও মানে গ্র্যাভিটি যে বলটা ছিল এর থেকেও এই বলটা স্ট্রং, যার জন্য ও কি করছে নিচের দিকে না যেয়ে উপরের দিকে লাফ দিছে। এর মানে কি মহাকর্ষ বলের থেকে তড়িৎচুম্বকীয় বল কি বেশি শক্তিশালী বা বেশি স্ট্রং বলতে পারো। তাহলে দেখো তড়িৎচুম্বকীয় বলের আমি কিছু উদাহরণ দেই। তো মেইনলি কি যে তড়িৎচুম্বকীয় বলটা আসলে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে আকর্ষণ। আমরা তো দেখলামই তাই না, যে কাগজের টুকরাগুলো ছিল, আবার কি ছিল একটা, ধরো এখানে যদি পজিটিভ চার্জ থাকে এনে ধরো নেগেটিভ চার্জ, তো এই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণের কারণে তড়িৎচুম্বকীয় বলটা অ্যাকচুয়ালি ঘটে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা হচ্ছে মেইনলি তোমার দুর্বল বলছে, কিন্তু এই যে মহাকর্ষ বল যেটা আছে না এটার থেকে এটা শক্তিশালী। তোমরা জাস্ট এটা লিখে নিতে পারো, কারণ এটা জাস্ট তোমাদের এমসিকিউ এর জন্য আসে যে দুর্বল নিউক্লিয় বলের কাজ কি। তো এটা মূলত কি করে, বেটা ক্ষয় করে বা রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে এটা ভূমিকা পালন করে। তো এটা তোমরা যে বেটা ক্ষয়টা কি এটা তোমার ইন্টারে উঠে তোমরা জানতে পারবা, কারণ এটাই তোমার 9-10 এত বিস্তারিত আলোচনা নেই, তো তোমাদের জেনেও লাভ নাই। তো তোমরা এটা জাস্ট মুখস্থ করে ফেলবা যে মূলত কি হয়, বেটা ক্ষয় বা রেডিও অ্যাক্টিভ কাজে ব্যবহার করা হয়, তোমরা এটা জাস্ট মনে রাখো। আচ্ছা, এবার দেখো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল সব থেকে শক্তিশালী, মানে ও অনেক স্ট্রং। কেন স্ট্রং বলতেছি, আমরা জানি যে প্রত্যেকটা মেটার যেগুলো আছে পদার্থের ভিতরে কি থাকে, অণু থাকে, অসংখ্য অণু থাকে, পরমাণু থাকে, তাই না? তো এই যে অণু পরমাণুর ভিতর কি থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না? প্রোটন আর নিউট্রন। তাহলে সবল নিউক্লিয় বল মূলত কি করে, প্রোটন আর নিউট্রনকে একত্র করে রাখে। প্রোটন আর নিউট্রনকে কি করে, একত্র করে রাখে। ওকে, তাহলে এখন তোমার এক্সামে মূলত আসে যে এটা কোনটা বেশি স্ট্রং। তাহলে সবার আগে কি সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর কি মহাকর্ষ বল। তো তোমরা বুঝতে পারবে এটাই আসলে, এই চারটাই আসলে কি বল, মৌলিক বল। দুর্বল নিউক্লিয় বল বলো আর সবল নিউক্লিয় বল বলো, এটা অনেক অনেক কম দূরত্বের ভিতর, মানে অনেক কম। যেমন হচ্ছে তুমি যদি বলো দুর্বল নিউক্লিয় বল, এটার রেঞ্জ হচ্ছে 10⁻⁻80 মিটার, মানে অনেক কম তোমার দূরত্বের ভিতর ওরা কাজ করতে পারে। আবার কি সবল নিউক্লিয় বল, এটার রেঞ্জ হচ্ছে 10⁻15 মিটার, এটা অনেক ছোট না, এটাও কিন্তু অনেক কম রেঞ্জের ভিতর কাজ করতে পারে। এখন আমরা দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিক 4। এখন আমরা দেখলাম যে মৌলিক বল, এবার আমরা বলের আরো দুইটা জিনিস জানবো, যেটা হচ্ছে সাম্য বল, আর একটা হচ্ছে অসাম্য বল। ওকে, তাহলে একটা হচ্ছে সাম্য বল, একটা হচ্ছে অসাম্য বল। এবার সাম্য বল কি, তো নামেই যার পরিচয় বোঝাই যাচ্ছে যে ওরা সমান বল, আর অসাম্য বল মানে ওরা সমান না। যেমন তুমি যদি সব থেকে ইন্টারেস্টিং একটা উদাহরণ দাও, তো দেখো তোমার এটা ধরো একটা পেন্ডুলাম একটা ভর ঝুলানো আছে, জানো তো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো উপরের দিকে কি আছে, সুতা আছে না, ধরো এখানে তোমার কিছুর সাথে তোমার এটা ঝুলানো আছে, উপরের দিকে যে সুতাটা আছে এই সুতার টান ধরো টি, কি বলছি, সুতার যে টানটা ওটা কি টি। তো এই সুতার টানটা নিশ্চয়ই উপরের দিকে কাজ করতেছে, অবশ্যই, কারণ উপরেই তো ঝোলানো আছে। এবার এই যে বস্তুটা, এটার নিচের দিকে একটা বল কাজ করে, তাই না? তো নিচের দিকে কি বল কাজ করে, আমরা জানি যে নিচের দিকে ওর যে বলটা কাজ করে সেটা হচ্ছে mg। এটা একটু পরেই বুঝতে পারবো আরো বেশি ভালো করে। তো এটা কি mg, মানে হচ্ছে এটা তোমার ওর ওজন কাজ করে নিচের দিকে। তো এখন তুমি দেখো এখানে এই বস্তুটা একদম সাম্য অবস্থায় আছে না, ও কিন্তু নড়তেছে না, একদম স্থির আছে। কেন স্থির আছে, কারণ হচ্ছে এই যে টি, যে টান বলটা, এই টান বলটা সমান হচ্ছে নিচের যে বলটা মানে mg, এরা দুজন সমান, যার জন্য সে সাম্য অবস্থায় আছে। এর মানে বুঝলাম যে সাম্য অবস্থায় যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে সাম্য বল।
যেমন এই বলটা সাম্য বল, যার জন্য এটা সাম্য অবস্থানে ছিল। ওকে, এখন আসো অসাম্য বল। ধরো এই সেম এই পেন্ডুলামটাকে আমি কি করছি, এই যে ভরটা ঝুলানো ছিল এটাকে আমি করছি কি উপরের দিকে একটা টান দিছি, এইখানে ধরো এই ভরটা এখানে নাই, এটা এখানে চলে আসছে। তুমি একটা জিনিস দেখো, এই উপরের দিকে আমি টান দিছি, তো আমরা জানি যে এখানে যখন আমি টান দিতেছি তখন নিশ্চয়ই এটা এদিকে চলে যাবে। তো এটার কিন্তু সাম্য অবস্থা এক্স্যাক্টলি এইখানে, এইখানে আসলে সে স্থির থাকবে, কোনো কথা নাই, সে চুপচাপ বসে থাকবে আর কি। তো এইখানে হচ্ছে ওর সাম্য অবস্থা, কিন্তু আমি ওকে সাম্য অবস্থা থেকে দূরে সরাই নিয়ে আসছি। এখন ওর ভিতর কিন্তু ত্বরণ সৃষ্টি হয়ে গেছে, ও কিন্তু এমনি কি যাবে আসবে যাবে আসবে। তো এখন দেখো এইটার টানটা উপরে এইদিকে কাজ করতেছে টিটা, আবার এইদিকে একটা বল কাজ করতেছে, ত্বরণ কাজ করতেছে, আর এটার গ্র্যাভিটিটা কি নিচের দিকে কাজ করতেছে, মানে এটার ওজনটা এমজিটা একদম ডিরেক্ট নিচের দিকে কাজ করতেছে। এর মানে এটাতে কিন্তু অনেক প্রকার বল কাজ করতেছে, এটা আরো অনেক ধরনের বল কাজ করে যেটা তোমরা ইন্টারেস্টে জানতে পারবা। তো এই যে টানটা, এই টানটা এটা কিন্তু সমান না, যদি সমান থাকতো তাইলে কিন্তু ও এভাবে আপ ডাউন করতে পারতো না। তো এইটা এক্স্যাক্টলি কি অসাম্য বল। ওকে, তাহলে এটাই আসলে সাম্য বল আর অসাম্য বলের ভিতর পার্থক্য, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। টপিক 5 যেটা আছে সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ কি আছে, ভরবেগ। তো দেখো ভরবেগ একদম ইজি একটা জিনিস। তো ফার্স্টে কি ভর, তারপর কি বেগ। জাস্ট ইজি একটা সংজ্ঞা কি, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। কি তুমি ভরকে এবং বেগকে যদি গুণ করে দাও যা পাবা ওটাই হচ্ছে ভরবেগ। তো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, পি দ্বারা। তো পি সমান আসলে এমভি। ওকে, পি সমান এক্স্যাক্টলি কি এমভি। তুমি জাস্ট এখানে ছোট একটা সংজ্ঞা শিখো যে পি সমান এমভি, এটা কি আসলে ভরবেগ। ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। আর ভরবেগের তোমার একক কি, এককটা জানতে হবে। তো ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি, তো মাত্রা বের করা তোমাদের আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। পুরো ভিডিওতে যত মাত্রা আছে তোমরা যদি একটা ভিডিও দেখো তাহলে সব মাত্রা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো তোমাদের ওই ভিডিওটা দেওয়ার জন্য। তো মাত্রা দেখো, আমি যদি মাত্রা লিখি তাহলে এম এল পার টি। ওকে, তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রা কি মিটার এম এল পার টি। ভরবেগের সম্পর্কে জাস্ট এতটুকুই জানো আপাতত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেইন টপিক, যেটা একদম বল, চ্যাপ্টারের নাম ঠিকই বল কিন্তু মেইন টপিক এখানে। এবার টপিক 6 ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের, ওকে, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা, অথবা তুমি কি বলতে পারো ভরবেগের নিত্যতা, অথবা ভরবেগের নিত্যতা, যে কোনো একটা বললেই হয়েছে। এখন এটার মানে কি, এর মানে হচ্ছে ধরো একটা, এটা কিন্তু একদম মন দিয়ে খেয়াল করো কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো ধরো এখানে একটা গাড়ি ছিল আর এখানে একটা গাড়ি ছিল, দুইটা গাড়ি। তো কি হয়েছে, এখন ও যাচ্ছিল আবার ও যাচ্ছিল, তাই না, যে যার পথে যাচ্ছিল। এখন যেতে যেতে ওদের ভিতরে একটা সংঘর্ষ হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সংঘর্ষ মূলত কি, অ্যাক্সিডেন্ট। তো ওদের দুজনের ভিতর কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট। তো ধরো ওরা এখানে দুজন মিলছে, ধরো প্রথমে এরকম ছিল, পরবর্তীতে গাড়ি ধরো ওদের ভিতরে ধাক্কা খেয়ে, ধরো ওদের ভিতর কি হয়েছে, এরকম একটা জোরে একটা ধাক্কা খেয়েছে। ওরা ধাক্কা খেয়ে কি হবে, ও একদিকে চলে যাবে ও একদিকে চলে যাবে, তাই না। ধরো ও ওইদিকে যাচ্ছে আবার ও ওইদিকে যাচ্ছে। এখন তোমাদের মেনলি হচ্ছে সূত্রের যে প্রমাণটা আছে তোমাদের ওটা না করলেও হবে, তোমরা জাস্ট এমসিকিউ আর হচ্ছে সিকিউ করার জন্য যেটা লাগবে আপাতত সেটা করো। এন্ড তোমার সূত্রের যে প্রমাণ আছে ওটা করলে ভালো হয়, বাট তোমরা জাস্ট মেনলি তোমরা ফোকাস করবা সিকিউতে আর এমসিকিউতে। তো দেখো এবার আমি জাস্ট তোমাদের সংরক্ষণশীলতা বলে দিই। তো ধরো শুরুতে হচ্ছে তোমার যে গাড়িটা ছিল, এইটা হচ্ছে, এইটার গাড়ির ভর হচ্ছে m1, এই গাড়িটার ভর হচ্ছে m2। তো এইটাও তোমার শুরুতে আদি বেগে যাচ্ছিল u1 এ, আর এই গাড়িটার আদিবেগ ছিল u2। এখন ওরা যখন ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর ওরা ধরো আলাদা হয়ে গেছে। তো ধাক্কা খাওয়ার পর মনে করো ও যেদিকেই যাক, দুজন যেদিকেই যাক না কেন, দেখো তো এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে, এটা আগে, এটা হচ্ছে ধাক্কা খাওয়ার আগে বা সংঘর্ষের আগে, আর এটা হচ্ছে পরে, এটা কি পরে। তো এবার দেখো পরে এই যে প্রথম গাড়িটা মানে m1,
ওর ভর তো সেমই থাকতেছে m1, কিন্তু বেগ চেঞ্জ হয়ে যাবে, মানে যেই বেগে ও যাচ্ছিল সেই বেগটা থাকবে না, তো বেগটা হয়ে যাবে v1। আবার এই যে লাস্টের যে গাড়িটা m2টা, ওর ভর m2 থাকবে কিন্তু বেগ হয়ে যাবে কি v2, মানে আগে ছিল u2 এখন বেগ হয়ে গেছে v2। অবশ্যই বেগের চেঞ্জ হবে, কারণ তুমি ধরো তুমি একটা বেগ নিয়ে যাচ্ছিলে, একটা গাড়ি এসে তোমাকে পিছন দিয়ে ধাক্কা মারছে, তো নিশ্চয়ই এর বেগ আর সেম থাকবে না, হয় একটা গাড়ি জোরে যাবে, সামনের গাড়িটা জোরে গেল, পিছনের গাড়িটা কম, মানে কি হবে, নিশ্চয়ই তোমার অ্যাক্সিডেন্ট করলে বেগ চেঞ্জ হয়ে যায়, তাই না? বেগ তো কন্ট্রোলে থাকবে না, এই জন্য তোমার সংঘর্ষের পরে v1 ধরো বেগ আর এটার বেগ ধরো v2। এখন দেখো আমরা ভরবেগ শিখছি না, ভরবেগ কি? ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তো এই সাইডে সংঘর্ষের আগে এই প্রথম গাড়িটার ভরবেগ কি? m1 u1, অবশ্যই m1 u1। এবার দ্বিতীয় গাড়ির ভরবেগ কি? m2 u2, শুরুতে যখন অ্যাক্সিডেন্ট হয় না তখন। তো সংঘর্ষের আগে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মোট ভরবেগ মানে যোগ করতে হবে, এই মোট ভরবেগ হবে এটা সমান সমান হবে সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরের মোট ভরবেগ কি? এটার প্রথম গাড়িটার ভরবেগ কি? m1 v1, আর লাস্টের গাড়িটা কি? m2 v2। তো এটার মোট ভরবেগ মানে সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে তোমার সংঘর্ষের আগের মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ, ওরা দুজন কি হবে? সমান হবে। আমি যদি সূত্রটা সুন্দর করে লিখি, তাহলে দেখো প্রথম যে সূত্রটা আছে m1 u1 প্লাস m2 u2 equals to m1। তো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 equals to m1 v1 প্লাস m2 v2। এটা অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম, অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা। যদিও এটা চ্যাপ্টার 4 এর বিষয়, আসলে এটা চ্যাপ্টার 4 এ আছে, এটা যেহেতু চ্যাপ্টার 3 তো আমরা অত ডিটেলসে যাব না, বাট এটা দেখো ভরবেগের সংরক্ষণশীলতা। আর যদি শক্তি সংরক্ষণশীলতা বলে, তো শক্তি সংরক্ষণশীলতা আসলে মূলত এটা চ্যাপ্টার 4 এর। ওকে, আপাতত আমরা জাস্ট সূত্রটা জেনে রাখি যে তোমার আমরা কি শক্তি মানে কি গতিশক্তি বোঝায়, এটা আমরা চ্যাপ্টার 4 এ করবো। যদিও তোমরা জাস্ট জেনে রাখো যে কোনো একটা এই যে গাড়িটা চলতেছিল, এই গাড়িটার ভর ছিল m1 আর বেগ ছিল u1, আর এটার ভর ছিল কি m2 আর এটার বেগ ছিল u2। তো এদের গতিশক্তি যখন ওরা চলতেছিল, তো ওদের একটা শক্তি ছিল, কি শক্তি? গতিশক্তি। তো এই গতিশক্তিকে আসলে তোমার টি দ্বারা প্রকাশ করা হয়, টি সমান হাফ mv স্কোয়ার। মানে এখানে কি তোমার ওই যে বস্তুটা, সেই বস্তুর এমটা আর বেগটা। তো আমি যদি টি আবার এখানে তোমার টি না লিখে ই কেও লিখে তোমার ইচ্ছা, ঠিক আছে? এটার মতো গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, অনেক সময় ই কেও লিখে। তো দেখো গতিশক্তির মতো সূত্র কি? হাফ mv স্কোয়ার। তো দেখো আমি যদি প্রথম গাড়ির গতিশক্তিটা লিখি, এই গাড়িটার সংঘর্ষের আগের গতিশক্তি, তো হাফ কি হবে? m1 u1 স্কোয়ার প্লাস, এবার এটা কি হবে? হাফ m2 u2 স্কোয়ার। তো সংঘর্ষের আগের গতিশক্তি সমান সংঘর্ষের পরের গতিশক্তি, ওরা যদি সমান হয় তখন শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে। সংঘর্ষের পরের গতিশক্তিটা দেখো, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তো এটা হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতার সূত্র, যে তোমার অনেক অনেক সিকিউতে আসবে যে এটা তোমার শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, আবার ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, দুইটাই মেনে চলে, এটা দেখাও। তো তখন তোমার প্রথমে ভরবেগেরটা লিখতে হবে। তো আমরা জানি ভরবেগেরটা তো শিখলামই, তাই না? যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস কি m2 v2। এটা আসলে কার? ভরবেগের, আর এটা হচ্ছে কার? শক্তির। তো এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার, তাই না? তো এই দুটো জিনিস যদি ক্লিয়ার হয়, এখন আমরা যেটা শিখবো, আরো দুইটা সূত্র শিখবো, আরো 3টা সূত্র বাকি আছে এই গাড়ি ঘর্ষণের সংঘর্ষের আগে সংঘর্ষের পরে, এটা নিয়ে। তো এখন ধরো যে সংঘর্ষের পরে আমি যদি বলি, ধরো এই যে যখন ধাক্কা খাইছে, তাই না? এখন আমরা কি বের করবো? বেগটা বের করবো, যে ধাক্কা খাওয়ার পর ও আগে ছিল আদি বেগ u1 ছিল, ওর ছিল u2, কিন্তু যখন ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর আমি দেখতেছি যে ওর v1 হয়েছে, বেগ চেঞ্জ হয়ে গেছে, আর ওর কি v2 হয়েছে। এখন আমি v1 আর v2 তো আমি বের করবো, কিভাবে বের করবো?
এখন দেখো এটার সূত্রের প্রমাণ আছে, তোমার সূত্রের প্রমাণ জানার দরকার নেই, তোমরা জাস্ট সূত্রটা কিভাবে মনে রাখতে পারবা সেই টেকনিকটা আমি দেখাই দিই। তো আমি যদি বলি এইটার v1টা কত হবে, তো বেগ দেখো v1 সমান হবে কি, তুমি যখন v1টা বের করতে চাও আর v2টা চাও, যাই চাও না কেন, হরে সবসময় বসবে হচ্ছে দুইটা বস্তু m1 আর m2, ভর দুইটা বসবে। ওকে, তার যোগফল m1 যোগ m2। তারপর দেখো এখানে v1 বের করার সময় তুমি মনে রাখবে যে m1 মাইনাস m2 হবে, মানে 1 থেকে শুরু হবে, মানে 1টা বের করার সময় 1। ওকে, আর এখানে হবে তোমার u1 প্লাস হবে 2 into u2। আচ্ছা, এখন দেখো এই সূত্রটা ইজিলি মনে রাখা যায়, কিভাবে যায়, দেখো তুমি যখন v1টা বের করতে যাবা তখন দেখো হরে সবসময় মনে রাখবো যে m1 প্লাস m2 হবে, কিন্তু লবের ক্ষেত্রে তোমার এই 1টা যখন বের করতে যাবা তখন m1 মাইনাস m2 হবে, আগে তোমার 1 হবে, তারপর হবে এখানে u1। ওকে, প্লাস তোমার 2m2 u2, এখানে হবে 2টা। আচ্ছা, এবার আমি যদি v2টা বের করতে চাই, এবার দেখো আমি যদি v2টা বের করতে চাই, তাহলে আমি কি বলছি, হরে কি রাখবা, সেম রাখবা, তাই না, হরটা সেম থাকবে, মানে এখানে m1 প্লাস m2 থাকবে, আর এই উপরে চেঞ্জ হয়ে যাবে, শুধু উপরে দেখো এখানে তোমার কি দিয়ে শুরু হয়েছে v2, তাই না, তাহলে এখানে m2 হবে, m2 মাইনাস m1 হবে, আর এখানে যেহেতু তোমার 2, এখানেও u2 হবে, প্লাস 2 ইন্টু, এবার এখানে যদি 2 থাকে এখানে চেঞ্জ হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, m1 u1। তোমরা এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে, এটা জাস্ট টেকনিক্যালি তুমি মনে রাখতে পারো। তো এটা একটা সূত্র, মানে সংঘর্ষের পরে ওদের বেগ যখন আলাদা হয়ে যাবে। এখন আসো, সংঘর্ষ হয়েছে কিন্তু এমনও তো হতে পারে দুজন একসাথে চলা শুরু করছে, মানে এরকম ধরো একসাথে, এই গাড়িটা একটু বড় ছিল তাই না, ওই গাড়িটা জাস্ট ওরা ধাক্কা দিয়ে দুজনে একসাথে চলা শুরু করছে, ও ওটি ঠেলে দিচ্ছে, ও সামনের দিকে যাচ্ছে আবার ও সামনের দিকে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি কি হবে, তো তখন অ্যাকচুয়ালি এটার ভর কি m1, এটার কি m2, কিন্তু ওদের বেগ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাই না, কারণ ওরা কি একসাথে যাচ্ছে, একই বেগে সামনে দিকে আগাচ্ছে, তাই না। তাহলে দেখো এখানে বেগটা কিন্তু হবে মিলিত বেগ, কি বেগ হবে, মিলিত বেগ, এটা অ্যাকচুয়ালি মিলিত বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে দেখো মিলিত বেগের আবার একটা সূত্র আছে, এটা একদমই ইজি। তো দেখো আমরা যে ফার্স্টে যে সূত্রটা শিখছিলাম ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, সেটা কি ছিল, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তখন হচ্ছে তোমার এই বেগটা কি হয়েছিল, আলাদা আলাদা হয়েছিল, যেহেতু এখন মিলে গেছে তো বেগটা সেম হয়ে যাবে না, এই বেগ দুজনে কি সেম হয়ে যাবে। তো সেম হয়ে গেলে আমরা এই সাইড থেকে ভিটা কমন নিতে পারি, আমি যদি এই সাইডটা এই পাশে নিয়ে আসি, তো আমি যদি বেগটা কমন নিয়ে নিই, তাহলে দেখো থাকে কি m1 প্লাস m2 থাকে না, আর এই সাইডে থাকে এই পাশটা, মানে এটা থাকে m1 u1 প্লাস m2 u2, রাইট। তো জাস্ট এটাকে আমি নিচে নিয়ে যাবো, তাহলে ভিটা পেয়ে যাবে, ভি সমান হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ভাগ কত, m1 প্লাস m2। তো এই হচ্ছে আমাদের মিলিত বেগের সূত্রটা। আমি যদি এগুলো মুছে দেই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এই যে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, মিলিত বেগের সূত্র। ওকে, আর এটা আমাদের কিসের সূত্র, v1 এর সূত্র, মানে প্রথম গাড়িটার বেগ, আর এটা হচ্ছে দ্বিতীয় গাড়িটার বেগ। তোমরা এগুলো জাস্ট নোট করে ফেলবা। আচ্ছা, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা মুছে দেই। ওকে, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এখন এটার মানে কি, তো একটা জিনিস দেখো, এখানে একটা কি দেখতে পাচ্ছ, ধরো এটা হচ্ছে একটা বস্তু। ওকে, শুরুতে ধরো এর ভর ছিল তো m কেজি ভর ছিল শুরুতে, বা শেষে যাবো ভর কত ছিল m কেজি, আর বেগ ছিল কত, শুরুতে বেগ ছিল ধরো u। ওকে, এটা হচ্ছে আদি বেগ। এবার পরবর্তীতে ধরো এটার বেগ চেঞ্জ হয়ে গেল v, আর ভর তো সেমই থাকবে, ভর তো mই থাকবে, ভর তো আর চেঞ্জ হবে না, ভর যতটুকু ছিল ততটুকুই থাকতেছে m কেজি। এখন তুমি দেখো তো এইখানে তোমার ভর আর বেগ কি, প্রথমে কি এটা যেহেতু ভরবেগ আসতেছে, তাহলে তোমার আগে জানতে হবে ভরবেগ কি। তো মেনলি হচ্ছে ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো p সমান হচ্ছে mv, মানে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো দেখো এখানে তোমার এইটার ভরবেগ কত, শুরুতে আদি ভরবেগ কত,
আদি ভরবেগ হচ্ছে এম ইউ, আদি ভরবেগ কত এম ইউ। এবার শেষ ভরবেগ কত এম ভি। তাহলে আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ হচ্ছে এম ভি। তো এবার এদের ভরবেগের পরিবর্তন কত, দেখো শুরুতে তোমার ছিল এটা আর পরে হচ্ছে এটা, তার মানে ভরবেগের পরিবর্তন কত এম ভি মাইনাস এম ইউ, তাই না? এরপরে আমরা আবারও দেখবো যে কিভাবে এটা হয়। তো দেখো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এবার কি বল, ধরো আমি যদি বলের সংজ্ঞা লিখতে চাই যে বল কাকে বলে, তো ধরো যে টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয়েছে এম ভি মাইনাস এম ইউ। তোমরা একটু লিখে নিও এখানে, ওকে? যা যা বলছি যে টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন সমান কি হবে এম ভি মাইনাস এম ইউ। সো মানে সুতরাং কি 1 সেকেন্ডে বা 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কি হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি হবে, অবশ্যই এটা হবে। এর মানে আমরা দেখতেছি যে ভরবেগের পরিবর্তনের হারই আসলে কি বল। তো একক সময়ে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। তাহলে বল কাকে বলে, একক সময়ে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। তাহলে বলকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এফ সমান হবে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো এটা নিউটনের বড় একটা সূত্র। দেখো এফ ইকুয়ালস টু, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এমটা কমন নেওয়া যায়। তো আমি যদি এম কমন নেই তাহলে ভি মাইনাস ইউ পাচ্ছি, তাই না, বাই কত টি। তো দেখো তুমি এই এমটা বাদ দিয়ে যে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, এটা আসলে কি বলো তো? আমরা গতি চ্যাপ্টারে পড়ছি না যে ভি মাইনাস ইউ বাই টি আসলে কি ত্বরণ, তাই না? এটা আসলে ত্বরণ না, তাই না? এটা আসলে কি ত্বরণ। তাহলে আমি জাস্ট এখানে এফ সমান লিখতে পারি এম ইন্টু, আর এই পুরাটা এই যে এতটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে এফ ইকুয়ালস টু এম এ। তো দেখো এই সূত্রটা আসলে এইভাবে আসছে। কিভাবে আসছে? ভরবেগের পরিবর্তন থেকে আমরা বলের সূত্রটা পাই। এবার আসো যে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়। আর মাত্রা হচ্ছে এম এল পার টি স্কোয়ার। এটা মনে রাখবো যে ভরবেগের একক হচ্ছে নিউটন আর মাত্রা হচ্ছে এম এল পার টি স্কোয়ার, ওকে? আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাত আসলে কি? তো দেখো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি কি এফ ইকুয়ালস টু এম এ, তাই না? বা এখান থেকে তুমি কি লিখতে পারো, এম কে তুমি রেখে দাও। তো আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি, তাই না? ত্বরণ এ সমান কি হয় ভি মাইনাস ইউ বাই টি হয় না, চ্যাপ্টার 2 তে আমরা পড়ছি। তাহলে এখানে ত্বরণের জায়গায় আমি লিখবো যে ভি মাইনাস ইউ বাই টি, ওকে? এবার কিছুই করবো না, জাস্ট এই টিটাকে এই সাইডে নিয়ে আসো। তাহলে এফ এর সাথে গুণ হয়ে যাবে, এফ গুণ টি সমান এই পাশে থাকে কি এম ইন্টু ভি মাইনাস এটা। এবার দেখো এফ ইন্টু টি সমান এম ভি মাইনাস এম ইউ। তো একটা জিনিস চিন্তা করো তুমি, তো এই যে বলের ঘাত যেটা আমরা বের করলাম, তো বলের ঘাত সংজ্ঞাটা আসলে কি? তো ধরো তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, তো এটার উপর ধরো বল প্রয়োগ করতেছো, এটা একটা ব্লক ছিল, তুমি এটা ধাক্কা দিতেছো, এফ ফোর্স দিতেছো। তো তুমি কতক্ষণ ধরে ধাক্কা দিতেছো? ধরো টি সেকেন্ড ধরে ধাক্কা দিতেছো। তো এই বস্তুর উপর প্রযুক্ত বল এবং যত টাইম ধরে তুমি ধাক্কা দিতেছো এই টাইমটাকে তুমি যদি গুণ করে দেয় তাহলে তুমি বলের ঘাত পেয়ে যাবা। তো বলের ঘাতের সংজ্ঞা তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। তো বলের ঘাত মূলত কি, যে একটা বস্তুর উপর তুমি যে বল দিতেছো ওই বল এবং যত টাইম ধরে দিতেছো প্রয়োজনীয় সময়টা, ওদের ওদের গুণফলকে কি বলে, বলের ঘাত বলে। তো বলের ঘাত অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন। আসলে কিভাবে ভরবেগের পরিবর্তন, দেখো এখানে ভরবেগের পরিবর্তন না, এখানে অ্যাকচুয়ালি এম ভি মাইনাস এম ইউ মানে কি? ধরো তোমার প্রথমে এটা একটা গাড়ি ছিল, আমি যে বললাম শুরুতে, ধরো তোমার এই গাড়িটার তোমার শুরুতে একদম আদি বেগ ছিল ইউ আর এটা ধরো ভর ছিল এম, ওকে? এবার যখন তুমি এই গাড়িটা ধরো স্থির ছিল বা যাই থাকুক না কেন, এবার একটু পরে যে গাড়িটার বেগ চেঞ্জ হয়েছে, তাই না? কিন্তু ভর তো এমই আছে, তো বেগ হয়ে গেল কি ভি, ওকে? ধরো গাড়িটার বেগ হয়ে গেছে ভি। তো দেখো তো ভরবেগের পরিবর্তন হয়েছে কিনা। আমি যদি বলি যে শুরুতে গাড়িটার ভরবেগ কত ছিল, ভর এবং বেগের গুণফল, তাই না? ভরবেগ বলে, আমি তো শিখছি যে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে দেখো এখানে ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। এবার এটা কি, এটাও ভর কি এম আর বেগ কত ভি। তো শুরুতে ছিল তোমার এম আর ইউ ছিল, এম ইউ ভরবেগ, আর এখানে পরে হচ্ছে এম আর ভি হয়েছে। তাহলে পরিবর্তন কত হয়েছে, লাস্টেরটা থেকে আমি প্রথমটা যদি বিয়োগ করে দেয় তাহলে তো পরিবর্তনটা পেয়ে যাবো। তাহলে কি লাস্টেরটা কি আছে, ভরবেগের পরিবর্তন মানে এম ভি লাস্টে আছে মাইনাস এম ইউ। এটা আসলে কি আমার ভরবেগের পরিবর্তন না? এর মানে আমি দেখতেছি বলের ঘাত আসলে কি ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে বলের ঘাত কি আসলে, তো তুমি বলতে পারো যে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন।
দেখো আমরা এখন যে বলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন আসো মহাকর্ষ বল কাকে বলে। আগে দেখো মহাকর্ষ বল হচ্ছে ধরো পৃথিবীর উপরে দুইটা বস্তু আছে, ধরো এটা M1 এটা M2, দুইটা বস্তু আছে, তো এদের ভিতর কি আকর্ষণ হতেই পারে, তাই না? তো এই পৃথিবীর উপর যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুর ভিতর আকর্ষণ বল হচ্ছে তোমার মহাকর্ষ বল। আর মধ্যাকর্ষ বল কি? মধ্যাকর্ষ বল হচ্ছে পৃথিবীর উপরে যে বস্তুটা আর পৃথিবী পুরাটা, এই দুজনের ভিতর যে বলটা কাজ করে এটা হচ্ছে মধ্যাকর্ষ বল। নিশ্চয় বুঝতে পারছো। আর মেন টপিকে আসি। ধরো মহাকর্ষ বলে তোমার পৃথিবীতে দুইটা বস্তু আছে, এটা ধরো হচ্ছে একটা বস্তু আর এটা একটা বস্তু। এটা ধরো M1 ভরের বস্তু, এটা ধরো M2 ভরের বস্তু। তো অবশ্যই তোমার এখান থেকে মিডল একদম তোমার সেন্টার থেকে তোমার দূরত্বটা মাপতে হবে। ধরো ওদের মধ্যবর্তী দূরত্ব আর ধরো, ওকে? তো এই যে যে দুইটা বল আছে M1 আর M1 আর M2, আর এদের মধ্যবর্তী দূরত্ব আর, তো এদের ভিতর যে আকর্ষণ বলের মান, সেই বলের মানটা কি হবে? F সমান হবে G ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা মহাকর্ষ বলে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণের বলের সূত্র। জিটা আসলে কি? মহাকর্ষীয় ধ্রুবক। কি এটা? মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান কত? 6.67 10 টু দি পাওয়ার -11। দেখো এই জিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। কি বলে এটাকে? মহাকর্ষীয় ধ্রুবক। লিখে নেওয়া যায় জিটা কি। আর এখানে আরটা কি? আর তো বুঝতে পারছো মধ্যবর্তী দূরত্ব, আর বাকি সব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আসলে কি, যদি তোমাকে এমসিকিউতে বলে যে দুইটা বস্তু ভর দিয়ে দেয়, তাদের ভিতর আকর্ষণ বলের মান বের করতে বলে, বা তাদের ভিতর কি পরিমাণ বল কাজ করতেছে যদি বের করতে বলে, তুমি এই সূত্র দিয়ে করে দিবা। ওকে, এখন আসো, এটা তো আমরা শিখছি যে দুইটা বস্তু, তাই না? এটা কি শিখলাম যে দুইটা বস্তু যদি থাকে তাহলে আকর্ষণ বলের মান কি হবে। এটা একটা শিখছি দুইটা বস্তুর ক্ষেত্রে, F সমান সমান G ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার। এবার হচ্ছে পৃথিবী এবং যে কোনো বস্তু, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পৃথিবী এবং যে কোনো দুইটা বস্তুর ভিতর বলটা কাজ করবে। এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে ধরো পৃথিবী, তো এই পৃথিবীর উপরে তোমার একটা বস্তু আছে, এই যে এই বস্তুটা ধরো এখানে আছে, পৃথিবীর উপরে আছে, পৃথিবীর সেন্টার ধরো এইটা। তো আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত, এটা কিন্তু আমরা সবাই জানি। ব্যাসার্ধ না জানলে মুখস্থ করে রাখবে, ব্যাসার্ধ হচ্ছে কত? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এবার হচ্ছে তোমার পৃথিবীর ভর কত? পৃথিবীর ভরও সবার জানার কথা, সেটা কত? 5.98 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি, এটা পৃথিবীর ভর। ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই পৃথিবী থেকে তোমার এই বস্তু তোমার কি বের করতে বলছে? দূরত্বটা বের করতে বলছে। দেখো এখানে তোমার তাহলে কি করতে হতো? তোমার এই যে বস্তুটা আছে, সূত্রটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল না যে এদের যদি ভিতরে বল বের করতে বলে তাহলে F সমান, ধরো এই বস্তুটার ভর হচ্ছে M, ওকে? আর এই বস্তুটার ব্যাসার্ধ ধরো আর এর ছোট্ট আর, ধরো ব্যাসার্ধ কি ছোট আর, তো এটা আসলে এভাবে হওয়া উচিত ছিল না এদের ভিতরে বল। এই সূত্র অনুযায়ী M1 M2, তো M1 M তো আমি অন ধরি না, ধরো পৃথিবীর ভর আমি কি ধরছি? M ধরছি, তাহলে পৃথিবীর ভর ইন্টু বস্তুটার ভর M বাই আর স্কোয়ার। আর ছিল কি ওদের? দেখো তো এইখানে তোমার আরটা কি ছিল? তোমার এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্বটা আর ছিল না, কিন্তু এইখানে তোমার আরটা শুধু তোমার পৃথিবীর ব্যাসার্ধটাই নিতে হবে। কেন নিতে হবে? তুমি দেখো, চিন্তা করো, পৃথিবী এত বড় আর এখানে কোথাকার একটা বস্তু, ছোট্ট একটা বস্তু আছে, এই যে ব্যাসার্ধ আর এত ছোট যে এই ব্যাসার্ধ মানে তোমার না নিলেও হবে, মানে এই ব্যাসার্ধ তুমি স্কিপ করতে পারো। তাহলে এই জন্য আমি এই ব্যাসার্ধটা এখানে নেই না আসলে এক্স্যাক্টলি, এই জন্য এখানে শুধু আর স্কোয়ার নেই। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তাহলে যদি পৃথিবী এবং যে কোনো বস্তুর ভিতর তোমার ফোর্স বের করতে পারে, বল বের করতে পারে, তুমি এই সূত্র দিয়ে করতে পারো। এখন আসো মেন পয়েন্টে। তো এই সূত্রটা আমি এখানে রেখে দেই। তো এখানে দেখো, তুমি এখানে আর এর মান জানো, এম এর মান জানো, মানে তুমি আর জানো, এম জানো, আবার জি ও জানো। বলো তো জি এর মান কত? জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? তো মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.67 × 10⁻11, তাই না? তো তুমি এই সবগুলা মান তুমি বসায় দাও এখানে,
এই সূত্রের ভিতর তুমি যদি সবগুলো মান বসায় দাও দেখবা যে তুমি এইটা মানে এই যে জির মান যদি বসায় দাও আর এম এর মান যদি বসায় দাও আর কি নিচে আছে কি আর স্কোয়ার এইটা করলে দেখবা আসে 9.8 আসে। এই পুরাটা করলে কি আসতেছে 9.8 আসতেছে। তো আমি দেখো এই পুরাটার পরিবর্তে শুধু এই এমটা বাদে এই যে বস্তুটা ছিল পৃথিবীর উপর ওটা বাদে এই পুরাটার পরিবর্তে আমি 9.8 বসাবো বা 9.8 আসলে জি এর মান মানে গ্র্যাভিটি জিটা। তো আমি এখানে এফ ইকুয়ালস টু কি বসাতে পারি এই এমটা তো থাকলোই তাই না আর এই পুরাটার পরিবর্তে দেখো আমি কি বসাতে পারি 9.8 বসাতে পারি মানে জি বসাতে পারি। তাহলে আমি এখানে দেখলাম যে পৃথিবী এবং যে কোনো বস্তুর ভেতর যদি বল বের করতে যায় তাহলে এফ ইকুয়ালস টু জাস্ট এম আর জি দিলেই হয়ে গেল তোমার বলটা বের হয়ে গেল। এই যে তোমার মাধ্যাকর্ষণ মানে মাধ্যাকর্ষণজনিত যে বলটা তুমি পাইলা এটাই আসলে বস্তুর ওজন। এটা আসলে কি কোনো বস্তুর ওজন। তাহলে এই যে পৃথিবী এবং যে কোনো বস্তু যে কি আমরা জানি পৃথিবী এবং যে কোনো বস্তু যদি বল কাজ করে যে কোনো বস্তুর ভিতরে তাহলে ওটাকে বলে কি মাধ্যাকর্ষণ বল। তো এই যে মাধ্যাকর্ষণ বলটা পাইলে এটাই আসলে বস্তুর কি ওজন বস্তুর ওজন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা তাহলে দেখতে পারলাম তোমার এটা পৃথিবী এবং যে কোনো বস্তু হলে এরকম হবে। এখন চিন্তা করো যে এই বস্তুটা পৃথিবী থেকে অনেক দূরে আছে মানে পৃথিবী আমরা জানি যে কোথায় গ্র্যাভিটি কাজ করে না আমরা জানি যে স্পেসে গ্র্যাভিটি কাজ করে না। ধরো যে এই বস্তুটা এখন আমি স্পেসে নিয়ে গেছি এমজি ওকে আর এই সূত্রটা লাস্টে পাইছি। তো ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী ওকে আর এইটা ধরো পৃথিবী থেকে অনেক দূরে ধরো তোমার 100 কিলোমিটার ধরো 100 কিলোমিটার ধরে তোমার এখানে ধরো স্পেস স্টেশন কি এখানে স্পেস আছে মানে এখানে স্পেস মানে কি এখানে তোমার গ্র্যাভিটি কাজ করে না ওকে। তো এই স্পেসে তোমার একটা বস্তু আছে ধরো এই যে এই সেই বস্তুটা স্পেসে নিয়ে গেছো তুমি। এখন এখানে কি হবে এখানে তো গ্র্যাভিটি কাজ করে না তাই না এখানে তোমার মানুষ কি হয় হাওয়ায় ভাসে আর কি হাওয়ায় ভাসে মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার কোনো বল শক্তি কিচ্ছু খরচ হবে না ঠিক আছে জাস্ট তোমার খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য জাস্ট খাবা তুমি এটাই আর কিছু তোমার এখান থেকে খরচ হবে না। তো এখানে তোমার এই পৃথিবী থেকে স্পেসের দূরত্ব কত 100 কিলোমিটার আর কি এই পৃথিবীর ব্যাসার্ধ কত বলো তো কত আমি যদি কিলোমিটারে হিসাব করি মিটারে হিসাব না করে কিলোমিটার যদি করি তাহলে হয় 6000 ধরে নিতে পারো ঠিক আছে 6000 ধরে নিতে পারো। আবার যদি তুমি এক্স্যাক্টটা চাও এত কিলোমিটার আবার অনেক সময় অনেক জায়গায় হচ্ছে তোমার ব্যাসার্ধ তোমার মানটা থাকে হচ্ছে 6370 কিলোমিটার এটাও থাকে ওকে। তো তুমি যে কোনো একটা র্যান্ডম আমি ধরতেছি 6000 ধরতেছি আমি ওকে 6000 ধরতেছি ধরো পৃথিবীর ব্যাসার্ধ কত 6000 কিলোমিটার। এখন এই পৃথিবী থেকে স্পেস যেটা স্পেসে যে বস্তুটা রাখছিলা ওইটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তুমি দেখো এখানে হিউজ একটা কিন্তু গ্যাপ আছে। তো তখন যখন তোমার এত দূরে গ্যাপ থাকবে তখন কিন্তু তোমার এই 100 কিলোমিটার যে দূরত্বটা এটা তোমাকে নিতে হবে। আগের বার যে তুমি স্কিপ করছিলা মানে এই যে পৃথিবীটা ছিল এই যে বস্তুটা ছিল এই বস্তুর ভিতর যে দূরত্বটা ছিল ঠিক আছে যেমন এইখান থেকে এটার দূরত্বটা তুমি এখানে স্কিপ করছিলা কিন্তু এখন কিন্তু স্কিপ করতে পারবে না। এখন একটা হিউজ ডিফারেন্স ওদের তাই না যেহেতু অনেক বড় একটা দূরত্ব তাই তুমি এই পুরো দূরত্বটা নিয়ে করতে হবে তোমাকে। তো ধরো যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর পৃথিবী থেকে স্পেসের ব্যাসার্ধ ধরো ছোট হাতের আর ঠিক আছে স্মল লেটার। আর ধরো এখানে হচ্ছে ধরো তোমার এম বস্তু আছে আর এখানে তোমার পৃথিবীর ভর ধরো বড় হাতের এম। তাহলে সূত্রটা কি হবে বল হবে দেখো এফ সমান হবে জি ইন্টু এম এই কোন এম এটা হচ্ছে এই স্পেসের যে ভরটা ডিভাইডেড বাই এখন দেখো এই পুরাটা দূরত্ব নিতে হবে। তো এই পুরা দূরত্বটা কত আসলে আর প্লাস ছোট হাতের আর না মানে ক্যাপিটাল লেটার প্লাস স্মল লেটার যেটা এই পুরাটাই তো তোমার এই পুরা দূরত্বটা তাই না। তো তখন তোমাকে লিখতে হবে যে আর প্লাস আর হোল স্কয়ার এক্স্যাক্টলি এই সূত্রটাই। তো এখানে তো জাস্ট একটা দূরত্ব ছিল আর এখানে পুরাটা দেখো এই পুরাটা দূরত্বটা নিতেছি আমরা ঠিক আছে যেহেতু আমরা এটার ভিতরে আমরা ফোর্সটা বের করতে চাচ্ছি তখন আমরা এই সূত্র দিয়ে করব। 3 নম্বর সূত্রটা তাহলে কি হলো F equals to G into m by r plus r whole square। এবার দেখো অনেক সময় তোমার এখান থেকে বলে যে তোমার ধরো একটা বস্তুকে এত মিটার দূরত্বে আছে এখানে তোমার কি পরিমাণ গ্র্যাভিটি কাজ করতেছে
এটা বের করো, এটা অনেক সময় বের করতে বলে, তখন কিভাবে বের করব? দেখো আমরা কিছুই করবো না, আমরা জাস্ট এই সূত্রটা জানি, তাই না? এফ ইকুয়ালস টু কি, জি ইন্টু এম বাই, এম হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে বস্তুর ভর, আর আর প্লাস আর হোল স্কয়ার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা বস্তুর ব্যাসার্ধ। আর আমরা কি জানি এখান থেকে এফ ইকুয়ালস টু কি জানি, এফ ইকুয়ালস টু এম জি জানি, তাই না? সমান জি ইন্টু এম বাই আর প্লাস আর হোল স্কয়ার। তো এখান থেকে কিছুই না, জাস্ট জিটার, তুমি দেখো এখান থেকে এম এমটা কেটে যায়, তাহলে অতএব জি। তোমাকে যদি গ্র্যাভিটি বের করতে পারো, তুমি জাস্ট এখানে এই সূত্রে বসাই দিয়ে জাস্ট গ্র্যাভিটিটা বের করে ফেলতে পারবা। আর প্লাস এই যে, তো এখান থেকে তুমি ইজিলি কি করতে পারবা, যে কোনো জায়গার, পৃথিবী থেকে একটু দূরে যে কোনো জায়গার তুমি গ্র্যাভিটি কত ওটা বের করতে পারতেছো। আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ইদানিং খুব এই টপিকটা আসতেছে, মানে বোর্ডে প্রচুর পরিমাণে এটা দিতেছে, সৃজনশীলে বিশেষ করে। আগে কিন্তু এই টপিকটা বেশি আসতো না, তো এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো। আর মেন স্টুডেন্টদের প্রবলেমই থাকে কপি কলে। তো তো দেখো এই কপি কলে আসলে 3টা টাইপের আছে ম্যাথ। তো আমি ফার্স্ট টাইপটা আমি যদি বলি, টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। ওকে, দেখো টাইপ 1-এ কি আছে। তো এটা জাস্ট তোমার একটা বেসিক একটা কপি কল। আর দেখো আমি এটা আগে বুঝে ট্রাই করো, এটা ভালোভাবে বুঝলে বাকি দুইটাও ইজিলি পারবা। তো ধরো এই কপি কলে এখানে ভর ঝুলানো আছে, এটা হচ্ছে m1 ভর। ওকে, আর এইটা ধরো এটা অনেক কম ভর, এটা ধরো 10 কেজি, আর এটা ধরো 20 কেজি ভর ঝুলানো আছে এখানে, ডাবল। এটা ধরো m2। ওকে, m2 ভর। তো এই কপি কলে মূলত এই যে একটা সুতা দেখতে পারতেছো, সুতার মতো, এটা আসলে এটা সুতা। তো এইটার উপরের দিকে একটা টান দেয়, দেখো যেহেতু এটা ও ভারী, সেহেতু কি হবে, নিচের দিকে নামতে থাকবে আর ও উপরের দিকে উঠতে থাকবে, তাই না? বাস্তবে তো এটাই, যে ও নিচে নামবে আর ও উপরে উঠবে। তো উপরে যে উঠতেছে এটা একটা টান অনুভব করবে, এটা হচ্ছে সুতার টান, যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার দেখো আবার ওরও কিন্তু একটা সুতার টান আছে, ওরটাও টি, যাকে কি বলে, সুতার টান বলে। এই বস্তুটার আবার নিচের দিকে তোমার একটা বল কাজ করবে, বলো তো এই প্রত্যেকটা, এটারও নিচের দিকে কি বল কাজ করে, আমরা জানি কি, ওজন কাজ করে, তাই না? মানে m1g, আর এটার ওজন কি হবে, m2g, এটা নিচের দিকে কাজ করতেছে বলটা। তো দেখো এখানে তোমার সিম্পল একটা কপি কল। তো এটা কি হয়েছে, ও উপরের দিকে উঠতেছে আর ও ভর বেশি বিধায় ও নিচের দিকে নামতেছে, তাই না? এই যে এই বস্তুটার ভর বেশি আর এই বস্তুটার ভরটা কি কম, বা ওজনটা কি কম। তো এখন এখানে কি হয়েছে আসলে, তো এই যে উপরের দিকে উঠতেছে আর ও নিচে নামতেছে, ও কি জন্য উপরের দিকে উঠতেছে আর ও কি জন্য নিচে নামতেছে, তাইলে এদের ভিতরে একটা বল আছে না, কি বল, সেটা কার্যকারী বল। ঠিক আছে, তো এর মানে আমাদের হচ্ছে মেইনলি 1 নম্বরে আমাদের কি বের করবো, কার্যকারী বলটা বের করব। কার্যকারী বল দেখো কিভাবে বের করতে পারি। এখানে তুমি দেখতে পারতেছো যে উপরের দিকে উঠতেছে আর এই m2টা কি নিচের দিকে নামতেছে। তো এরকম যদি হয় তাহলে নিশ্চয়ই এই যে উপরের দিকে উঠতেছে এটা তো একটা বল কাজ করতেছে, রাইট? তো এই যে বলটা কাজ করতেছে, এই বল F সমান সমান কি ma না? তো এই যে এটা ত্বরণটা, এটাকে বলা হবে কার্যকারী ত্বরণ। কি বলবে, কার্যকারী ত্বরণ। তাহলে এ হচ্ছে কি, কার্যকারী ত্বরণ। ওকে, তো এখানে তোমার তাহলে কি আছে, কার্যকারী ত্বরণ আছে। এখন আমরা মেন হচ্ছে আমরা কার্যকারী বলটা বের করব। তো দেখো কিভাবে বের করা যায়। ফার্স্টে আমি m1 ভরের জন্য বের করব, m1 বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য। ওকে, তো দেখো তো এইটার কার্যকারী বলটা কি হবে। তুমি দেখো এটা, এই যে বস্তুটা, এটা কি উপরের দিকে উঠতেছে না? হ্যাঁ, উপরের দিকে উঠতেছে। এর মানে কি, এই যে টিটা, এই টিটা অবশ্যই বেশি, তাই না? হ্যাঁ বেশি। কেন? কারণ ওর বল বেশি, এই টিটার বল বেশি, যার জন্য উপরের দিকে উঠতেছে। আর এই যে নিচের দিকে যে গ্র্যাভিটি কাজ করতেছিল, এটার বল কম। ওর আসলেই বল বেশি হতো তাহলে এই বস্তুটা নিচের দিকে নামতো। এর মানে কি, কে বড়, টি বড়, টির বল বেশি বড় নাকি এমজি বেশি বড়? অবশ্যই টি বড়, যার জন্য আমরা কার্যকরী বল বের করার সময় কি করি, বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি। যেহেতু এখানে টিটা হচ্ছে বড়, এটা থেকে টিটা বড়,
তাহলে আমরা কার্যকরী বল বের করব টি, মানে সুতার যে টান বল ওইটা মাইনাস নিচের দিকে যে বলটা কাজ করতেছে M1G, এই দুটো যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কার্যকারী বল পাবো। তাহলে কার্যকারী বলের সূত্র কি? F equals to ma, রাইট? তাহলে এখানে কি m, a কত? m আসলে কি, এটা প্রথম বস্তু তাই না? m কত? m1 আর a, এটা হচ্ছে কার্যকরী বলের সূত্র। ওকে, এটা প্রথমটা পাইলাম। এবার আসো যে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়। তো এটা আমি ব্র্যাকেটটা যদি উঠাই দিই, একটা সমীকরণ দিয়ে দিই এটাকে, এটা হচ্ছে m2 বস্তু। তো ধরো এটাকে আমি এক নং সমীকরণ দিলাম, এটা প্রথমটার ক্ষেত্রে। এবার m2 এর ক্ষেত্রে কি হয় দেখো, এবার হচ্ছে m2 বস্তুর জন্য। তো m2 বস্তুর জন্য কি হয়েছে আসলে দেখো তো, এই যে ভরটাও কি হয়েছে, এই ব্লকটা কি নিচে নামছে না? এর মানে ওর গ্র্যাভিটি যে বলটা কাজ করতেছিল এই বলটা বেশি নাকি টি এর টান, সুতার টান বেশি? ও যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে নিশ্চয়ই এই বলটা বেশি, তাহলে এই ফোর্সটা আমার বেশি, আর এই সুতার যে টানটা এটা টানটা কি কম। মানে এখানে আবার কি m2Gটা বেশি আর টি হচ্ছে কম। তাহলে আমার যদি আমি এখানে কার্যকরী বল বের করতে চাই, অবশ্যই m2G থেকে মাইনাস করতে হবে টি কে, তাইলেই তো আমি কার্যকরী বল পাবো ma। তাহলে m কত? m2 আসলে m2a, এটা হচ্ছে 2 নং সমীকরণ। একদম ইজি একটা কনসেপ্ট কপি করো। তুমি জাস্ট দেখবা যে কোনটা উপরে উঠতেছে কোনটা নিচে নামতেছে, এটা দেখবা ফার্স্টে। তারপর দেখবা যে যেহেতু এটা উপরে উঠতেছে এইটা বেশি, এর বল বেশি, ওর বল কম। যার বল বেশি ওটা থেকে যার বল কম তার বল বিয়োগ করবা, তাহলে কার্যকরী বল পাবা। সেম ভাবে এটারও, এটার বল বেশি, তাই জন্য আমি এটা থেকে এটা মাইনাস করছি, তারপর কার্যকরী বল পাইছি। এখন দেখো আমি যদি এক্সামে আবার অনেক সময় বলি যে ত্বরণটা বের করো, এই কপি করে যে কার্যকরী যে ত্বরণটা এটা বের করো, তখন তুমি কিভাবে বের করবা? খুবই ইজি একটা জিনিস। তুমি যে দুইটা সমীকরণ পাইছো, এখানে টি আর টি কেটে যায় তাই না? যদি দুইটা যোগ করে দেই আর কি, এখানে আর কিছু কাটে না, তাহলে এখানে থাকে কি m2G, আর এখানে থাকে হচ্ছে মাইনাস m1G ইকুয়ালস টু m1a প্লাস m2a। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এর মানটা বের করতে পারতেছো। দেখো আমি যদি এটাকে এই সাইডে নিয়ে আসি, এটাকে কমন নেই, তাহলে m1 প্লাস m2 ইকুয়ালস টু এই সাইডের থেকে আমি জিটা যদি কমন নিই, দেখো জি কমন নিলে m2 প্লাস মাইনাস m1 এটা থাকে তাই না? পরে বা a সমান দেখো এখান থেকে আমরা কার্যকরী ত্বরণটা বের করে ফেলছি। তো মূলত এইটাই আসলে যদি এক্সামে আসে তো এই দুইটা সমীকরণ বের করতে বলবে আর তোমাকে এখান থেকে কার্যকরী ত্বরণটা বের করতে বলবে। তাহলে কার্যকরী ত্বরণ কত হয়েছে? a সমান g ইন্টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। ওকে, তাহলে এই কপি করে ম্যাথটা তুমি যদি বুঝতে পারো, মানে এই টপিকটা তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি পরের যে দুটো টাইপ আছে ওটাও পারবা। চলো পরের দুটাতে চলে যাই। তাহলে এটা আরেক ধরনের কপি কল, যেখানে তোমার এই যে একটা বস্তু ঝুলানো আছে, এটা হচ্ছে ধরো m1 আর এটা ধরো একটু বেশি ভারী, এটা ধরো হচ্ছে m2। এখন দেখো কি হয়েছে, এখানে এই বস্তু আমি সেম ভাবে প্রথমটা যেভাবে করছো এটাও সেম ভাবে করবা। আর তুমি দেখো এটা এই বলটা উপরের দিকে কি কাজ করতেছে, টিটা সুতোর টান কাজ করতেছে তাই না? আবার এখানে কি করতেছে, এটার উপরে কি সুতোর টান কাজ করতেছে, টিটা কাজ করতেছে। এই যে এখানে তোমার কপি কলটা ঝুলাইছে যে এখানে। ওকে, তাহলে এই দিকে হচ্ছে ওর সুতোর টান কাজ করতেছে, এখানে ওরটা কাজ করতেছে। যেহেতু এটা ভারী তাই না, এটার দেখো ওজন কত m2G, এটা খাড়া নিচের দিকে কাজ করতেছে, আর আর উপরের দিকে কি কাজ করতেছে, সুতার টান কাজ করতেছে। আর এর এদিকে দেখো, এইদিকে শুধু সুতার টানই কাজ করতেছে, আর কিছু কাজ করতেছে না, আর কিছু কাজ করতেছে না।
কারণ আমরা জানি যে তোমরা ইন্টারে উঠলে জানতে পারবে যে নিচে থাকে হচ্ছে সোজা কি mg থাকে, এটা তো জানো তুমি, আর উপরে থাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর। তো এইটা আর এটা কাটাকাটি চলে যায়, যার জন্য হচ্ছে তোমার এখানে কিছু থাকতেছে না আসলে। ওকে, এটা হচ্ছে m1 বস্তু। এবার আসো ফার্স্টে আমি যদি m2, আচ্ছা এটাকে আমি m1 দেই, এটাকে m1 দেই আর এটাকে m2 দেই। এবার আসো m1 বস্তুর ক্ষেত্রে, m1 বস্তুর কি বের করবো আমরা? কার্যকরী বল বের করবো, সে আগেরটার মতো সেম ভাবে। যে এটা আসলে কি হয়েছে, এই কপি করলে কি হয়েছে, এইটা হচ্ছে নিচের দিকে নামতেছে, দেখো এটা নিচের দিকে নামতেছে, ও কি করতেছে সামনের দিকে আসতেছে, ও নিচের দিকে নামতেছে। তাহলে দেখো m1 বস্তুর ক্ষেত্রে কার্যকরী বলটা কি হয়েছে তুমি দেখো তো। m1 এই যে এটা, এ কোথায় নামতেছে? নিচের দিকে নামতেছে না ও? অবশ্যই ও নিচের দিকে নামতেছে, তাই না? এর মানে কি, ওর নিচের দিকে ও বল কত, নিচের দিকে বল এটা আর উপরের দিকের বল এটা, তাহলে কোনটা বড়? যেহেতু ও নিচের দিকে নামতেছে তাহলে এটা বড়। তাহলে আমি m1 g থেকে মাইনাস করবো টিটা, এইটা হচ্ছে আমার কার্যকরী বল। তো কার্যকরী বল আমরা কি জানি, F = ma। তাহলে দেখো এটা সমান কি হবে, m1a। আর এটা কি, আগেরটাই কপি করলে যে ত্বরণটা ছিল, যে ও নিচের দিকে যে নামতেছে বা যাই করুক, এটা আসলে কি সেই ত্বরণটা, কার্যকরী ত্বরণটা। ওকে, এবার আসা হচ্ছে m2 জন্য, m2 বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো m2 বস্তুর ক্ষেত্রে কি হবে। তো m2 বস্তুর ক্ষেত্রে আসলে কিছুই হইতেছে না, এই জিনিস তুমি দেখো তো। তোমার m2 বস্তুটা তোমার কি হচ্ছে, যেখানে ছিল তো তোমার সামনের দিকে যাচ্ছে, দেখো এইখানে কপিকলটা আছে, ও নিচের দিকে কাজ, মানে এখানে যখন ও নিচে নামতেছে ও কি করতেছে, সামনের দিকে আগাচ্ছে না, তাই না? সামনের দিকে আগাচ্ছে, মানে ওর সুতার টান কাজ করতেছে সামনের দিকে। তাহলে দেখো ওর কার্যকরী বলটা কি হবে। তাহলে দেখো এখানে শুধু কি আছে, সুতার টান আছে, তো আর কিছু কি ওর কাজ করতেছে না, আর কোনো বল কাজ করতেছে না, তাহলে সুতার টানই শুধু কাজ করতেছে। তাহলে এইটা সমান হবে কার্যকরী বল ma, m মানে m2a। ইজি একদম, যেহেতু ওর উপর আর কোনো বল কাজ করতেছে না, তাহলে শুধু সুতার টানই হবে কার্যকরী বল, রাইট? এখন এই টির মানটা তুমি যদি এটাই বসায় দাও, দেখো এটা 1 নং সমীকরণ দিয়ে যদি এই টির মানটা তুমি যদি এখানে বসায় দাও, তাহলে কি পাচ্ছ, এই টির মানটা এখানে বসায় দাও, তাহলে দেখো m1g মাইনাস টির মান কত, m2a, m2a সমান কি m1a। এখন তুমি এখান থেকে ত্বরণটা বের করতে পারবো না? হ্যাঁ পারবা, ইজি একদম। তাহলে দেখো এটাকে এই সাইডে নিয়ে যাও, তাহলে এখানে থাকে m1g = m1a প্লাস m2a, বা এটাকে এখান থেকে এটা কমন নয়, এ কমন নিলে থাকে m1 প্লাস m2 = এখানে কি থাকে, mg থাকে, তাই না? সরি m1g। আর এখান থেকে তাহলে অতএব a সমান কি পাচ্ছ, m1g বাই m1 প্লাস m2। তাহলে এটাই আসলে কি আমার এই কপি কলের কার্যকরী ত্বরণটা। তো আসলে কার্যকরী ত্বরণটা তোমাকে বের করতে দিবে। আশা করি এটা বুঝতে পারছো। তোমার জাস্ট কিচ্ছু বোঝা লাগবে না, তুমি যদি এই দুইটা স্টেপ বুঝো, তুমি যাই বের করতে দিক তুমি সব পারবা। ওকে, এখন আমরা নেক্সটটা করি, চলো। এটা হচ্ছে টাইপ 3 এন্ড এটা অনেক ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে ওকে, এই কপিকলটা সেম আগেরটার মতোই থাকবে, শুধু একটু ডিফারেন্স থাকবে। এখানে একটা কপিকল দেওয়া আর এখানে একটা কপিকল দেওয়া, এখানে একটা দেওয়া। ওকে, আর এখানে হচ্ছে তোমার একটা ভর ঝুলানো আছে, তো এখান থেকে তোমার এখানে যাবে, এখানে একটা, আর এখান থেকে তোমার এখানে যাবে, এখানে একটা, তো এরকম একটা কপিকল আছে। ওকে, এই ব্লকটা একটু বড় করে দেই। ওকে, ধরো যে এখানে হচ্ছে তোমার ভরটা বেশি, ধরো এখানে হচ্ছে m1 আর এটা ধরো m2, এটা ধরো m3। ওকে, এটা ধরো বেশি, ধরো এটা 100 কেজি, এটা ধরো যে 70 কেজি, আর এটা ধরো যে 50 কেজি। ওকে, তো এখন চিন্তা করো তুমি, এই যে বলটা এখানে যে কপিকলটা আছে, তো এখানে তুমি এইটার একটা সুতার টান আছে, তাই না? এখানে দেখো দুইটা সুতা আছে, এখানে কিন্তু একটা সুতা না, এইদিকে একটা সুতা গেছে,
এইদিকে একটা সুতা গেছে, এর মানে আমি যদি এটাকে 1 ধরি তাহলে এখানে সুতার টান হবে T1, আর এটাকে যদি আমি 2 ধরি তাহলে এখানে ধরো সুতার টান T2। তাহলে দেখো এইখানে তোমার এই কপিকলে সুতার টান T2, তাহলে এইদিকে কাজ করতেছে T2, আবার এদিকে টান এই কপিকলের হচ্ছে তোমার T1, তাহলে এইদিকে কাজ করতেছে T1। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন আসো যে এই কপিকলের টি যাই আর সুতা আলাদা হোক বা নাই হোক না কেন, এরা যে কোনো একদিকেই তো যাবে, তাই না? যে কোনো একদিকে যাবে, মানে কার্যকরী ত্বরণ একটাই, কার্যকরী বলও একটা, কার্যকরী ত্বরণও একটা। এর মানে কার্যকরী, আমি যদি বলি কার্যকরী বল হচ্ছে ধরো F = ma, এই তাইলে কি এখানে কার্যকরী একটা ত্বরণ থাকতেছে না? অবশ্যই ত্বরণ থাকতেছে। তো আমি ধরি যে প্রত্যেকটার জন্য কার্যকরী ত্বরণ হচ্ছে a। এখন আমি হচ্ছে প্রথমে M1 বস্তুটার জন্য আমি বের করবো, দেখো ধাপে ধাপে করবো আমি। ফার্স্টে এটা M1 বস্তুর ক্ষেত্রে দেখো, তো M1 বস্তুটাতে নিচের দিকে একটা বল কাজ করতেছে, আমরা জানি সেটা কি M1G, অবশ্যই জানি। এটার দিকেও কাজ করতেছে, সেটা কি M2G। ওকে, তো এটা যেহেতু নিচে নামতেছে কপিকলটা, এটা কি হচ্ছে নিচে নামতেছে, এটার ভর বেশি, এটা নিচে নামতেছে। নিচে নামলে বলো তো এইটার বলটা বেশি নাকি এইটার বলটা বেশি? অবশ্যই এটার বলটা বেশি, তাহলে এটা থেকে আমি এটা মাইনাস করবো, মানে M1G - T1 সমান হবে কি কার্যকরী বল সমান কি M1A। এবার আসো M2 বস্তুর ক্ষেত্রে, M2 বস্তু দেখো এটা, তো এটা দেখো সুতার টান কাজ করতেছে উপরের দিকে আর উঠতেছে উপরের দিকে। এর মানে কি কার বল বেশি? সুতার টান বেশি আর এটা কম, এর মানে T2টা বেশি। তাহলে আমি লিখবো T2 মাইনাস কি M2G সমান কি লিখবো M2A। ক্লিয়ার? এবার আসো এইটার কাছে, এইখানে আসলে কি হইতেছে, এখানে তুমি দেখো তো এইদিকে একটা টি কাজ করতেছে আবার এইদিকে একটা টি কাজ করতেছে, কিন্তু কার টানটা বেশি দিতেছে? মানে এখানে ধরো একটা এমন হয়েছে যে ওর দুজনই দুই পাশে টানতেছে, কিন্তু কার টানটা বেশি? নিশ্চয়ই এইটার টান বেশি, কারণ এটার ভর বেশি। সো কি T1 বড় নাকি T2 বড়? অবশ্যই T1 বড়, তো বোঝাই যায়, কারণ এটা ভর বেশি, টান এদিকে বেশি খাচ্ছে, তাই না? আর এদিকে কম টান কাজ করতেছে, তাহলে এইটা বেশি। তাহলে আমি M3 এর জন্য কি লিখতে পারি? M3 বস্তুর ক্ষেত্রে লিখতে পারি T1 - T2, আর কি কোনো বল কাজ করতেছে না, T1 - T2 এটাই কার্যকরী বল = M3A। তো এই তিনটা জিনিস তুমি যদি বুঝো তাইলে তোমার কপি করে আর কোনো সমস্যা থাকার কথাই না। তো এইটা কি হয়েছে লাস্টে আমি আর বলি, এখানে কোনো বলই কাজ করতেছে না, শুধু হচ্ছে এই T1 আর T2, T1 বড় আর T2 ছোট, তাহলে কার্যকরী বল বড় থেকে ছোটটা বিয়োগ করে দিব, তাহলে M3A। তাহলে এখন দেখো এটাকে আমি যদি এখন তোমাকে যদি বলি এই পুরা কপিকলের ত্বরণ কত, মানে কার্যকরী ত্বরণ কত, তো আগে দুইটা যেভাবে করছো এটাও সেম ভাবে করবা, তাও আমি জাস্ট করে দিচ্ছি, জাস্ট আমি যোগ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। দেখো এটাকে আমি সমীকরণ করে আমি যদি একটু উপরে লিখি, এটা হচ্ছে দেখো এখানে আমাদের জাস্ট কার্যকরী ত্বরণটা যদি বের করতে বলে তখন আমরা দেখো কি কি কেটে যায়, যোগ করে দেবো দুই পাশে। দেখো T1 কেটে যায়, T2 কেটে যায়, এখানে জাস্ট এই দুইটা জিনিস থাকে, একটা থাকে কি M1G - M2G, আর এদিকে দেখো প্রত্যেকটা এ কমন নাও, কমন নিলে থাকতেছে M1 + M2 + M3, তাই না? মুছে দেই, তোমার এটা থাকতেছে। তাহলে এখান থেকে আবার এটা বের করো, তাহলে এ সমান কি হবে, এই সাইড থেকে তুমি যদি জিটা কমন নাও তাহলে জি কমন নিলে M1 - M2 বাই এখানে থাকে M1 + M2 + M3। এই যে এটা হচ্ছে কপিকলের টোটাল ত্বরণটা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে তোমার এই তিনটা টাইপের কপিকল যদি পড়ো তাহলে কপিকলে আর কোনো সমস্যা থাকার কথা না। তো লাস্টের টপিক যেটা সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র সবাই পারে, মানে যারা হচ্ছে সায়েন্সে পড়ে না তারাও পারে। তো দেখো নিউটনের তৃতীয় সূত্র তিনি কি বলছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
তো এইটার আসলে এক্সাক্ট সংজ্ঞাটা যদি আমি দেই, তখন কোনো বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, ধরো একটা বস্তু অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, ওকে, এটার উপর বল প্রয়োগ করছে, এটার উপর বল প্রয়োগ করছে, তখন অপোজিট যে অন্য যে বস্তুটা সেও তার উপর কি সমান বল প্রয়োগ করে। তো এক্সাক্ট আসলে সংজ্ঞাটা কি, বলের সংজ্ঞা আসে, কিন্তু যেহেতু তোমার সবসময় এটা ইউজের জন্য তোমার বলের সংজ্ঞাটা বলা হয় না, কিন্তু এক্সাক্ট সংজ্ঞাটা তুমি যদি দাও তাহলে লাস্টে যে আমি যেটা বললাম ওটাই দিবা। ঠিক আছে, যে যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই অন্য বস্তুটাও তার উপর সমান বল প্রয়োগ করে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের ভিতরে তোমার ঘর্ষণ বল 4 প্রকার হতে পারে, ওকে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, 2 নম্বর হচ্ছে গতীয় ঘর্ষণ বল, 3 নম্বর হচ্ছে আবর্তন ঘর্ষণ বল, আর 4 নম্বর হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলের ভিতরে তোমার মেন 2টা টাইপ যেটা তোমার লাগবে টপিক, ওই বাকি 2টা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। তো সেটা হচ্ছে তোমার 2 প্রকার, যেটা স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ। আমি লিখি স্থিতি ঘর্ষণ, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। গতীয় বানান ভুল হতে পারে, এটা তোমরা দেখে নিও, গতীয় ঘর্ষণ। আচ্ছা, তাহলে স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ, এই যে 2টা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে একটা জিনিস দেখো, যেটা মেন লাগবে সেটা হচ্ছে তোমার, ধরো তোমার এখানে একটা বস্তু ছিল, এটা একটা ফ্লোর, তো এইখানে একটা বস্তু ছিল, তো তুমি এই বস্তুটাকে এফ পরিমাণ ফোর্স দিতেছো, মানে বল ধাক্কা দিতেছো, তুমি এফ পরিমাণ বল দিছো, কতটুকু এফ। ও করছে কি, কিছুক্ষণ পরে যে এখানে যে থেমে গেছে, এর মানে কি এই রাস্তায় কি ছিল? ঘর্ষণ ছিল, অবশ্যই ছিল। এর মানে তুমি যেদিকে বল দিতেছো, ঘর্ষণ ঠিক তার বিপরীত দিকে বাধা দিতেছে, ঘর্ষণ বল, যার জন্য এটা থেমে যায়। তো এই যে ঘর্ষণ বলটা কাজ করতেছিল, সেটা ধরলাম আমি এফ প্রাইম। তো আমি যে বলটা দিচ্ছি সেটা কি, সেটা হচ্ছে এফ, আর আমি যে আমাকে বাধা দিতেছে ঘর্ষণ বল হচ্ছে এফ প্রাইম। তো আমি যদি কার্যকরী বলটা বের করতে যাই তাহলে কি হবে? খুবই ইজি একটা জিনিস, কার্যকরী বল। কার্যকরী বল আমরা মেইনলি হচ্ছে বলের সংজ্ঞা কি জানি, এফ ইকুয়ালস টু এম ই, এটা তো জানি তাই না? এটা তো সবাই জানি আমরা। ধরো এই বস্তুটার ভর হচ্ছে এম কেজি, তখন আমরা কার্যকরী বলের সংজ্ঞা জানি এফ ইকুয়ালস টু কি, এম এ। কিন্তু এখানে শুধু এফ না, আরও একটা বল কাজ করতেছে, সেটা কি? ঘর্ষণ বল। তো আমার যেহেতু ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতেছে, তো আমার সূত্রটা এফ ইকুয়ালস টু এম এ হবে না, তখন আমার এখানে তোমাকে নিতে হবে কার্যকরী বলটা। মানে তুমি দেখো সামনের দিকে বস্তুটা যাচ্ছে তাই না, তাহলে এফ মাইনাস ঘর্ষণ বলটা দিতে হবে তোমাকে এখানে। মানে তোমার যে বলটার জন্য সামনের দিকে তুমি যে বলটা দিচ্ছ, ওইটা মাইনাস তোমার বিপরীত দিকে কাজ করতেছে কি, ঘর্ষণ বল, তাহলে তুমি কার্যকরী বলটা পাচ্ছ। তাহলে এখানে দেখতেছি আমরা এফ হচ্ছে কি, প্রযুক্ত বল, আর এফ প্রাইম হচ্ছে ঘর্ষণ বল, আর এটা হচ্ছে কি, কার্যকরী বল। তাহলে আমি সাইডে লিখে দিচ্ছি, এটা থেকে প্রচুর সিকিউ মানে আসে। তো দেখো এফ হচ্ছে আমি কি বলি, প্রযুক্ত বল, আর এফ প্রাইম হচ্ছে ঘর্ষণ বল, আর এই যে এফ ইকুয়ালস টু এম এ, যেটা এম এ, এটা হচ্ছে কি, কার্যকরী বল। ওকে, কার্যকরী বল। এবার আসো আমরা যেটা শিখবো মেনলি, সেটা হচ্ছে গতি ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ। দেখো স্থিতি ঘর্ষণ আগে ফার্স্টে দেখো, স্থিতি ঘর্ষণ কাকে বলে। দেখো স্থিতি ঘর্ষণ লিখতে পারো যে যখন কোনো বস্তু তার সংস্পর্শে থাকা অন্য বস্তুর একে অপরের সাপেক্ষে স্থির থাকে। মানে কি, মানে ধরো হচ্ছে এটা একটা টেবিল, তো টেবিলের উপর তুমি ধরো এখানে অনেকগুলা বই রাখছো, একটার পর একটা বই ধরো তুমি এখানে সাজায় রাখছো। তো এখানে আসলে কি হয়েছে, এই টেবিলের সাথে বইগুলো কি লেগে আছে না, 2টা বস্তু আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে টেবিলটা। তাহলে এই যে সংস্পর্শে আছে কিন্তু তারা স্থির আছে, কারণ হচ্ছে এদের ভিতরে একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। কি বল? স্থিতি ঘর্ষণ বল। তো এইটাই আসলে কি, স্থিতি ঘর্ষণ। ওকে, কারণ যদি এদের ভিতরে যদি স্থিতি ঘর্ষণ না থাকতো, ও তো পড়ে যেত, স্লিপ করতো তাই না, এই জন্য এটাকে কি বলতে পারো তুমি, স্থিতি ঘর্ষণ বল। আবার এই যে আমরা যে হাঁটতেছি, কেন পড়ে যাচ্ছি না, স্লিপ খাচ্ছি না কেন, এই স্থিতি ঘর্ষণ বলের জন্য, যে আমাদের সাথে যেটা লেগে আছে, মানে আমাদের যে ঘর্ষণ বলটা, মানে আমাদের যে ঘর্ষণটা কাজ করে পায়ের নিচে, এটা কি ঘর্ষণ তুমি বলতে পারো, এটাই আসলে কি, স্থিতি ঘর্ষণ। পরে আবার বলতে পারো ধরো কোনো একটা গাড়ি, ধরো এটা একটা গাড়ি, এটা স্থির অবস্থানে আছে, তো স্থির অবস্থানে আছে এর মানে কি, রাস্তায় নিশ্চয়ই ঘর্ষণ আছে যার জন্য স্থির আছে। নাইলে অনেক সময় দেখবা যে
ঢালু যদি থাকে রাস্তা, গাড়ি এমনি স্লিপ করে চলে আসে না। তো স্থির থাকা মানে কি, এটার ভিতরে স্থিতি ঘর্ষণ বল আছে। তো এটা আসলে স্থিতি ঘর্ষণ বল। এবার আসলে গতীয় ঘর্ষণ বল কি। দেখো আমি সংজ্ঞাটা লিখছি যে একটি বস্তুর সাপেক্ষে যখন অন্য বস্তু চলতে শুরু করে এবং তাদের ভিতর যে ঘর্ষণ থাকে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো গতীয় ঘর্ষণে আমি তোমাকে মনে রাখতে হবে অবশ্যই চলতে হবে, মানে গতি থাকতে হবে, ঠিক আছে, চলন্ত অবস্থা থাকতে হবে। তো দেখো এটা উদাহরণ হিসেবে তোমাকে বলা যায় যে ধরো তোমার এখানে তোমার একটা ব্লক ছিল বা তোমার একটা গাড়ি, সরি, এই ব্লকটাকে তুমি টেনে নিয়ে যাচ্ছ এদিক থেকে। তো এই যে তুমি এটার ভিতরে তুমি কি টানতেছো, মানে তুমি যাচ্ছ, তোমার সাথে সাথে ব্লকটা যাচ্ছে, মানে তোমার গতি আছে। তো এটা একটা গতীয় ঘর্ষণের উদাহরণ। তারপর আরো আছে, তো ধরো তোমার হচ্ছে একটা গাড়ি তোমার হচ্ছে তোমার এই গাড়িটা তুমি চালাচ্ছ, তো জোরে চালাচ্ছ, তো তোমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করতেছে না বা স্লিপ করতেছে না। তুমি জোরে চালাচ্ছ, কি জন্য করতেছে না অ্যাক্সিডেন্ট, বিকজ রাস্তায় কি আছে, ঘর্ষণ আছে। তোমরা দেখবা যে রাস্তা কিন্তু তোমার ঘর্ষণ করার জন্য ওরা কি করে, অনেক পদ্ধতি ইউজ করে, তাই না। রাস্তা কিন্তু কখনো একদম তোমার স্লিপ করবে যে একদম ক্লিন মানে প্লেন হয় না, ঠিক আছে। তাহলে কি রাস্তায় আমাদের কি করছে, ঘর্ষণ দিয়ে দিছে। ঘর্ষণের উদাহরণ তোমাকে কি কি বললাম, যে হতে পারে এটা গাড়ি জোরে চলতেছে, গাড়ির চাকা আর কি রাস্তার ঘর্ষণটা, বা হচ্ছে একটা বস্তুকে তুমি জোরে ঠেলে নিয়ে যাচ্ছ, ওই বস্তুটার জায়গাটার ঘর্ষণটা, এগুলো সব গতীয় ঘর্ষণ। এবার আসো এই গতীয় ঘর্ষণের সূত্র আছে, সেটা কি। স্থিতি ঘর্ষণকে এফ এস দ্বারা প্রকাশ করা হয় আর গতীয় ঘর্ষণকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন এফ এস এটা যদি মানটা বের করতে চাও তাহলে দেখো, ধরো তোমার একটা বস্তু ছিল এখানে স্থির অবস্থায় ছিল, ধরো এটার ভিতরে হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ বল হচ্ছে এফ এস, আর এটা ধরো তুমি হচ্ছে টেনে নিয়ে যাচ্ছিলে, একটা ব্লক ছিল তুমি এখানে টানতেছিলে একে, তো এটার ভিতর তোমার এটা কি, এটা তোমার স্থিতি ঘর্ষণ, তাই না, আর এটা তোমার গতীয় ঘর্ষণ, এটা তোমার কি গতীয় ঘর্ষণ এফ কে। এখন এখানে আর একটা কথা আছে যেটা তোমাদের এখন জাস্ট জেনে রাখো, আর ইন্টারে তুমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। তো দেখো এটার ভিতরে এই যে গতীয় ঘর্ষণ আছে, তো এটার একটা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক আছে, কি বলে এটাকে, মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এটা তোমাকে মানটা দেওয়া থাকবে, সরি এটা হচ্ছে মিউ এস যদি আমি দিই তখন হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর যদি আমি মিউ কে দেই তাহলে এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমি যদি তোমার স্থিতি ঘর্ষণ বল বের করতে চাই তাহলে কি করতে হবে, মিউ এস এর সাথে গুণ দিতে হবে ওজনকে, ওজন মানে কি ডাব্লিউ, ডাব্লিউ সমান সমান কি এমজি। আবার এখানেও কি করতে হবে, মিউ কে মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্কর সাথে তোমার গুণ দিতে হবে ডাব্লিউ কে। তাহলে সূত্রটা যদি আমি এভাবে লিখি তাহলে কি হবে দেখো, তাহলে এফ এস হবে হচ্ছে মিউ এস এমজি, ওকে, আর এটা কি হবে এফ কে সমান হবে মিউ কে এমজি। আশা করি বুঝতে পারছো এটা। তো এই ঘর্ষণ বলের একক কি, নিউটন। তাহলে এটা কি, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, লিখে নিও, হ্যাঁ, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক।